একটা অনেক বড় সময়। আমরা দেখতে পাই অনেকটাই চেঞ্জেস নিজের মধ্যে দেখতে পাই। থেকে 5 কেজি ওয়েট লস মোটামুটি করে হয়ে যায়। অনেক সময় অনেকের ক্ষেত্রে 6 কেজিও ওয়েট লস হয়। তো সেখানে দাঁড়িয়ে সেখানেও কোয়ান্টিটিটা মেনটেন করে খাওয়া, যে ব্র্যান্ডেরই খাচ্ছে না কেন সেটা তার পার্সোনাল চয়েস, বাট কোয়ান্টিটিটা মেনটেন করে খাওয়া। আর এই যে খাওয়া হচ্ছে মানে বডিতে টক্সিনস যাচ্ছে বা নোংরা যাচ্ছে, তো সেটাকে আবার বের করার প্রসিডিওরটাও আছে। সেই জন্য পুজোর ওই 4-5 দিন যত ইচ্ছা উল্টোপাল্টা করে নেওয়া বা মেনে একটু উল্টোপাল্টা করা, তারপরে কিন্তু বডিকে আবার ডিটক্স করতে হবে। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। পুজো এসে গেছে, আর মাত্র কয়েকটা দিনের ব্যবধান। একটা বছর অপেক্ষা, তারপরে দুর্গাপুজো। আর বাঙালির যেন সমস্ত কিছুই আনন্দ বলুন, সুখ বলুন, সবটাই দুর্গাপুজো কেন্দ্রিক। পুরো একটি বছর অপেক্ষা করে থাকা হয় এই মাত্র 4 থেকে 5টি দিনের জন্য। আর এই সময় দুর্গাপুজো মানেই কিন্তু হই হুল্লোড়, খাওয়া দাওয়া, নতুন জামা, নতুন কাপড়, পাঞ্জাবি, চুড়িদার, আর সেই সঙ্গে রয়েছে নতুন প্রেম। এই তো হবেই, দুর্গাপুজো মানেই নতুন প্রেম। তো আর নতুন প্রেম মানেই তার প্রস্তুতি কিন্তু রয়েছে আগে, তাই তো? একটা প্রস্তুতি রয়েছে। আর সেই প্রস্তুতি মানেই একটু জিমে যাওয়া, একটু শরীর চর্চা, সকালে উঠে একটু রাস্তায় হাঁটতে যাওয়া, ব্যায়াম করা, আর ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া, একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া। আসলে কি খাবো কি খাবো না, কোনটা খেলে ভুঁড়ি বাড়বে, কোনটা খেলে আমি আর একটু স্লিম হব, আমার ভালো বডি হবে, সেই সঙ্গে 1 মাস জিম করে মার্সেল তৈরি করা। আর আজকে এই যে 1 মাস, আগামী 1 মাস আপনি কি খাবেন, কি খেলে আপনি ভালো থাকতে পারেন, আপনি স্লিম হতে পারেন, এই নিয়েই আমরা আজকের আলোচনা। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তের বেশ একজন জনপ্রিয় পুষ্টিবিদ, আমরা যাকে খুব সহজে বলি ডায়েটিশিয়ান, পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ান অস্মিতা বিশ্বাস। নমস্কার অস্মিতা। তোমাকে কাছে পেয়ে তুমি করেই বলছি, তুমি আমার থেকে অনেক ছোট, অনেকটাই ছোট। আমি আরো খুশি হব যে তোমাকে আমরা পেয়ে আমরা বেশ গর্ববোধ করছি যে এই এত অল্প বয়সে তুমি একটা এত ভালো কাজের সঙ্গে জড়িয়ে রয়েছো, এত মানুষকে তুমি প্রত্যেক দিন পরামর্শ দিচ্ছ। তো আমরাও চাইবো, বা আমিও ব্যক্তিগত চাইবো যে আমার দর্শকদের তুমি একটু পরামর্শ দাও, যে যারা এই ধরো আমার মতন যাদের মোটা বা ভুঁড়ি হয়ে গেছে, বা এই যে পুজোর সময় একটু ফিগারটাকে বেশ টান টান চাই, একদম কি করবো টান টান করতে? আচ্ছা, তো শুরুতেই বলি যে যদি এতটা হেল্প দরকার হয় তাহলে অবশ্যই একজন ডায়েটিশিয়ানকে কনসাল্ট করতে হবে, তার পরামর্শটা নিতে হবে। সকাল থেকে রাত অবধি কি করব আর কি খাবো সেটা অবশ্যই একবার জেনে নেওয়া দরকার। তারপরে সে তো সবটা শুনে গাইড করেই দেবে, খুব ভালো হবে। এবার আমি তোমার কাছে জানতে চাইবো, এই যে দুর্গাপুজোতে আমরা এই 1 মাস, বিষয় হচ্ছে 1 মাস ডায়েট করে কি কি ডায়েট চার্ট মেনটেন করা উচিত, বা 1 মাসের মধ্যে কি সত্যি শরীরকে একেবারে টান টান করে অক্ষয় কুমার বা বিদ্যুতের মতন বা শাহরুখ খানের মতন তৈরি করা যায়, কোন পদ্ধতিতে? এইবার প্রথমেই বলি যে হ্যাঁ, 1 মাস একটা অনেক বড় সময়। আমরা দেখতে পাই অনেকটাই চেঞ্জেস নিজের মধ্যে দেখতে পাই। শুরুতেই যেটা বলার যে 1 মাসে নিজের মধ্যে যে চেঞ্জেসগুলো দেখা যায় সেটা সত্যিই লক্ষ্য করা যায়। 2 থেকে 5 কেজি ওয়েট লস মোটামুটি করে হয়ে যায়। অনেক সময় অনেকের ক্ষেত্রে 6 কেজিও ওয়েট লস হয়। তো এটা একটা জিনিস। আর অবশ্যই মানে এটা নিয়ে মানে আমি বলছি বলে যে সবার হবে ওরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা মানুষের বডি টাইপ ডিফারেন্ট, মেটাবলিক রেট আছে, তার সাথে তার বডিতে কোনো শারীরিক সমস্যা আছে কিনা, তার স্লিপ সাইকেল কেমন আছে, মেন্টাল স্ট্রেস কিছু আছে কিনা, প্রতিটা ফ্যাক্টর ডিপেন্ডেন্ট। তো সেই জিনিসগুলো দেখে তারপরেই তাকে যে ডায়েটটা প্রেসক্রাইব করা হচ্ছে, সকাল থেকে রাত অবধি সে কি কি খাবে, কখন খাবে, কতটা পরিমাণে খাবে, সেই জিনিসগুলো আলটিমেটলি 1 মান্থ পরে একটা রেজাল্ট দেখায়। ওভারঅল হেলথে একটা ইমপ্রুভমেন্ট আসে,
তার স্ট্রেস লেভেলটা ধীরে ধীরে একটু কম হতে থাকে, তারই সাথে যেটা হয় যে তার একটা ফিটনেস আসে বডিতে। তো আমি বলবো যে হ্যাঁ, 1 মাসে খুব বেশি হলেও মানে 2 থেকে 5 কেজি ওয়েট লস হলো, কিন্তু তার সাথে সে একটা হেলদি লাইফস্টাইল পেলো, তার একটা মানে পুরো শরীরটা খুব ভালো হতে শুরু করলো। এবার তারপরে একটা লেন্দি প্রসিডিওর। কিন্তু অনেকেই আছে যে বলে যে 1 মাসে আমার 10 কেজি ওয়েট কমিয়ে দিতে হবে, কিন্তু সেটা একটা অবাস্তব কথা, ঠিক আছে? তো এই যে ধরো মোটামুটি হবে আশা, আমরা আশাবাদী, কিন্তু মানে আমাদের ডায়েটিশিয়ান অস্মিতা এটা বললো যে আশাবাদী একদম, হ্যাঁ, তবে কিন্তু ওর কথা শুনতে হবে। তো একজন ন্যাচারালি একটু হেলদি মানুষ, সে নিজেকে একদম সুন্দরভাবে 6 কেজি থেকে 10 কেজি এই ওয়েটটা তাকে কমাতে হবে। একজন পূর্ণবয়স্ক, আমরা পূর্ণবয়স্ক মোটামুটি 18-21 পরেই ধরি নাকি, এই পূর্ণবয়স্ক মানুষের এই যে 6 থেকে 10 কেজি ওয়েট কমানোর জন্য তাকে ঠিক কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে? আচ্ছা, তো শুরুতেই বলি যে তার একটা বেসিক কয়েকটা টিপস দিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি যে স্ট্র্যাটেজিগুলো একটু ফলো করা উচিত। বাট শুরুতেই বলবো যে ফলো করা উচিত, তারপরেও কিন্তু মানে আমি যে যে কথাগুলো বলবো অবশ্যই কারো গাইডেন্সে থেকে কাজটা করা। কারণ দিনের শেষে যদি হয়তো আমি যেভাবে বলছি সেভাবে হলো না, ভুল হয়ে গেল, তার থেকে বেশি হয়ে গেল, তার থেকে কম হয়ে গেল, সাফার কিন্তু আপনিই করবেন। তো সেই জন্য আমি বারবার করে বলছি শুরুতেই যে অবশ্যই গাইডেন্সটা কারোর আন্ডারে থাকা উচিত, খুবই দরকার গাইডেন্স একটা। তো শুরুতেই বলা যে নিজের পোর্শন সাইজ, মানে খাবারের পোর্শন সাইজ সেটাকে মেনটেন করা। মানে যদি একটা নর্মাল কথায় বলি যে কোয়ান্টিটি বা পরিমাণটাকে মেনটেন করতে হবে, তাহলেই কিন্তু অনেকটা মানে নিজেকে চেঞ্জেস মানে আনা যাবে নিজের মধ্যে। সেটা কেউ ওয়েট গেইন করবে বা কেউ ওয়েট লস করবে, দুক্ষেত্রেই কিন্তু খুবই দরকার। আমার ওয়েট গেইন করতে হবে বলে আমি এখন 2 থালা ভাত খেয়ে নেব এমনটা নয়, বা আমার ওয়েট লস করতে হবে বলে আমি 1 চামচ ভাত খাবো বা 2 চামচ ভাত খাবো তেমনটাও নয়। আমরা কিভাবে মানে আমাদের বডি টাইপ কি আছে, কে কি ধরনের কাজ করছে, কার শরীরে কতটা মানে পরিশ্রম কতটা হচ্ছে, সেই সবগুলো ফ্যাক্টর আমাদেরকে মাথায় রাখতে হয়। তো সেইভাবে ক্যালোরিটা মেনটেন করতে হয়, সেইভাবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার সবকিছু অ্যাড করতে হয়। আর যেহেতু আমরা ওয়েট লস নিয়ে কথা বলছি, সেখানে অবশ্যই ফাইবার একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমাদের ডেলি ডায়েটের মধ্যে ফাইবার রিচ ফুডগুলোকে রাখতে হবে। তার সাথে আসি ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ যে ফুডগুলো আছে সেইগুলোকে অবশ্যই রাখা, কারণ আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্টগুলো বা ভিটামিন সি যেটা হয় আমাদের বডিকে ডিটক্সিফাই করতে খুবই হেল্প করে। এই ডিটক্সিফাই করার জন্য অনেকে অনেক ধরনের ডিটক্স ওয়াটার খাচ্ছে বা ডিটক্স টি পাওয়া যাচ্ছে, সেটা অবশ্যই হেল্পফুল। বা অনেকে গ্রিন টি খাচ্ছে, মানে গ্রিন টিটা প্রচণ্ড প্রচলিত। তো শুধু গ্রিন টি বা শুধু ডিটক্স ওয়াটার বা বাজারজাত বা বাড়িতে বানানো ইনফিউজড ওয়াটার, ডিটক্স ওয়াটার, এই জিনিসগুলো কিন্তু একা কাজ করবে না। সারাদিনে কি খাওয়া হচ্ছে, ডায়েটের মধ্যে কি কি রয়েছে, সকাল থেকে রাত অবধি পরিমাণ কতটা আছে, কি কম্বিনেশনে আমার প্লেটটা তৈরি হয়েছে, ফুড প্লেটটা, সেই সবকটা ফ্যাক্টর ম্যাটার করে। তারপরে গিয়ে ওই টি বা ওয়াটারগুলো একটা আলাদা করে বুস্ট আপ করে, এটা হচ্ছে মেন ব্যাপার। নেক্সট বলি যে একটু প্রোটিনটাকে গুড কোয়ালিটি প্রোটিনটাকে চুজ করতে হবে, ঠিক আছে? তো প্রোটিনটাও কতটা পরিমাণে রাখবো সেটাও ম্যাটার করে। অনেকে ভাবে যে কার্বোহাইড্রেট খাবোই না, মানে কার্বোহাইড্রেট মানে হচ্ছে আমাদের ভাত, রুটি, এই জিনিসগুলোকে আমরা বুঝি যে এইগুলো খাবোই না। কিন্তু যেহেতু আমরা বাঙালি বা আমরা যে পরিবেশে বড় হয়েছি, সেখানে কিন্তু আমরা ছোটবেলা থেকে ভাত, ডাল, তরকারি খেয়েই বড় হয়েছি। তো সেখান থেকে আমাদের যে রিজিওনাল যে ফুড বা আমাদের প্যাটার্ন যেটা হয়ে আছে, সেটাকে পুরোপুরি বাদ দিয়ে দিলে না শরীর সেটা নিতে পারে না বা মনও সেটা নিতে পারে না। অনেকেই দেখবে যে যারা ডায়েট করে বা হয়তো অনেকের ডায়াবেটিস হয়েছে বা অনেকের কিডনি প্রবলেম হয়েছে, তারা না জিনিসটা ভাবে যে এইগুলো বাদ দিয়ে দিলে হয়ে গেল, কিন্তু তারা কিন্তু মেন্টালি জিনিসটাতে পিস পায় না। তাদের জন্য জিনিসটা খুব হার্ড হয়ে যায়, বেশি দিন তারা কন্টিনিউ করতে পারে না। হয়তো 1-2 মাস 3 মাস বা হার্ডলি 6 মান্থ তারা করে নিল, কথা শুনে বা ভয়ে ভয়ে করে নিল, তারপরে বলে যে যা হবে হবে, আর খাবো না, নিজের পছন্দ মতো সব খাবার খাবো। তো আমি যেটা সবাইকে বলি যে গতিতে এগোতে পারলে তুমি লং টার্মে কন্টিনিউ করতে পারবে, যেভাবে করতে পারলে তোমার মনে হবে না যেটা স্ট্রিক্ট হয়ে যাচ্ছে প্রচণ্ড বা তুমি এরপরে আর জিনিসটাকে করতে পারবে না, সেই গতিতে করতে হবে, সেইভাবে করতে হবে, প্লাস এনজয় করতে হবে জার্নিটাকে।
এই কথার মধ্যেই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ডায়েট। এটা খুব ফ্যান্সি ওয়ার্ডে দাঁড়িয়ে গেছে, কিন্তু ডায়েটটা কি? সকাল থেকে রাত অবধি কি খাচ্ছি সেটাই ডায়েট। আমরা সেটাকেই একটা নাম দিয়ে দিয়েছি যে হ্যাঁ হেলদি খাবার বা ক্লিন খাবার দাবার খাওয়ার নামই হচ্ছে ডায়েট। আলটিমেটলি কিন্তু তা নয়। সকাল থেকে তুমি যা খাচ্ছ রাত অবধি আমি যা খাচ্ছি সেটাই আমাদের ডায়েট। তো আমি যদি সেখানে বাজে খাবারও রাখলাম, খারাপ যে জিনিসগুলো আছে বা প্রসেসড ফুড বা সল্টি ফুড যেগুলো বা জাঙ্ক ফুড যেগুলো আছে সেগুলোকেও রাখলাম, যতটুকু যার ইচ্ছা মানুষ রাখছে। এবার সেখানে অবশ্যই কোয়ান্টিটি মেনটেন করতে হবে, তার সাথে আমার ভালো খাবার। তো ওই দুটোকে ব্যালেন্স করে চলতে পারলে আমরা অলরেডি 50% এগিয়ে গেলাম জার্নিতে। শিখতে হবে এই জিনিসটা। একজন ডায়েটিশিয়ানের কাছে যখন যাচ্ছ বা যাচ্ছেন আপনারা, তো সেখানে গিয়ে এই জিনিসটা বুঝতে হবে যে কিভাবে আমি ব্যালেন্স করে চলবো। আমার ডেইলি লাইফে আমি কতটা ভালো খাবার কিভাবে খাবো, কিভাবে কম্বাইন করব, খারাপ খাবারটাও যদি আমাকে খেতে হয় আমি উইকলি বেসিসে বা মান্থলি বেসিসে কতটা খেলে আমার প্রবলেম হবে না। আর একটা জিনিস আমি এখান থেকে বলতে চাই, আমার পেশেন্টদেরই মানে জার্নিটা আমি লক্ষ্য করে দেখেছি যে তারা হয়তো আমি যেটা বলছি, হয়তো আমি বলছি যে তোমরা 50 গ্রাম মতন করে রাইস খাবে, তারা হয়তো চলো ঠিক আছে ম্যাম বলেছেন আমার তো ওয়েট লসের জার্নি, আমি সেটাকে 30 গ্রাম করে নিই। তো সেক্ষেত্রে কি হয়, তাদের শরীরটা উইক হয়ে পড়ে, তাদের মাঝে মধ্যে মনে হচ্ছে যে মাথা ঘোরাচ্ছে প্রচন্ড, ব্লাড প্রেশারটা লো হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো হয়। তো আমি অলওয়েজ বলি যে কোয়ান্টিটি আমি যেটা বলেছি তার কম করো না, তার থেকে বেশি হয়ে যাচ্ছে সেটা ম্যানেজেবল, কম করলে তোমার ক্ষতি হবে। তো এই জিনিসটা মাথায় রাখা যে যতটুকু বলা হচ্ছে তার থেকে এক দিন বেশি হয়েই যেতে পারে, কারণ আমরা মানুষ, ভুলভ্রান্তি হতে পারে, টাইমে চেঞ্জেস একটু আসতে পারে, সবাই বিভিন্ন কাজের সাথে যুক্ত। কেউ হাউসওয়াইফ রয়েছে, কেউ হয়তো বাইরে বেরোচ্ছে কাজ করতে, বাচ্চা সামলাতে হচ্ছে, তো একটু উল্টো পাল্টা হবে, একটু হতে পারে, বাট তোমাকে চেষ্টা করতে হবে, আর এই ভুলগুলো করা যাবে না। নেক্সট আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে এই যে তারা এই কাজগুলো করে যাচ্ছে, সেটা কিন্তু আলটিমেটলি অনেকেই বলবে যে ডায়েট করছি হেয়ার ফল হচ্ছে প্রচুর, এই জিনিসটা একটা শোনা যায় যে হেয়ার ফল হচ্ছে প্রচন্ড, বা আমার স্কিনটা ডার্ক হয়ে যাচ্ছে বা কুচকে যাচ্ছে, এই জিনিসগুলো হয়। তো সেইখানে ডায়েটে হয়তো সেই এক্সট্রিম কিছু করে ফেলেছে। আর একটা জিনিস যেটা অনেক ভাবে যে ঠিক আছে আমি করে নেব, আমি কিচ্ছু খাবো না বাইরের খাবার, কিন্তু আমি কিন্তু সবাইকে বলি বাইরের খাবার খাও বা বাড়িতে বানিয়েই খাও, চাউমিন খাও, এগরোল খাও, বা তুমি মোমো খাও, ফুচকা খাও, যা ভালো লাগে তোমার পছন্দের যে ফাস্ট ফুড রয়েছে বা বাইরের খাবার রয়েছে সেটা খাও, কিন্তু সেখানেও কোয়ান্টিটিটা মেনটেন করো। তাহলে কি হবে, বডি জানলো যে হ্যাঁ এইগুলো আমার বডির জন্য দরকার বা এইগুলো আমার বডিতে আসতে পারে। তুমি টানা 1 মাস 2 মাস মানে একেবারে ক্লিন ডায়েট করবে, তারপরে গিয়ে তুমি হঠাৎ করে যদি 10 টাকার একটা ফুচকা খাও, হয় গ্যাস অ্যাসিডিটি হবে, না হলে বমি হয়ে যাবে, নেক্সট দিন পটিটা ভালো করে হবে না। তো সেই জন্য ব্যালেন্স করে চলা, এখানেও সেই ব্যালেন্স করে চলা। সেই জন্য আমি সবাইকে বলি, মানে যার যে কন্ডিশন, কাউকে হয়তো 15 ডেজে বলি একবার তোমরা একটু কিছু খাও, বা তোমরা 10 ডেজে একবার কিছু খাও, এইভাবে বলি। তাহলে কি হলো যে জার্নিটাও এনজয় হচ্ছে, আর বডিও ভাবে ঠিক আছে আমি কাজ করছি, আমাকে রিওয়ার্ডস দেওয়া হচ্ছে, আমাকে আরো ভালো করে কাজ করতে হবে। বেসিকটা হচ্ছে আমাদের সাইকোলজি, আমাদের মাইন্ডটাকে আমরা বেটারভাবে সেট করতে পারলে কোনো প্রবলেম হবে না। তো এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবে যে এই চিট মিলের কনসেপ্টটা ওটা কিন্তু দরকার, কিন্তু চিট মিল মানে সেটাকেও সায়েন্টিফিক্যালি খাবো, পরিমাণ মতো খাবো, যাতে আমার শরীরে প্রবলেম না হয় সেভাবে। অনেকেই বলে বিরিয়ানি খাওয়া যাবে, বিরিয়ানি খাওয়া যায় ডায়েট করলে, তারপরে বলে লুচি খাওয়া যাবে, অবশ্যই খাওয়া যাবে। তুমি এখন বিরিয়ানি খাবে, বিরিয়ানির অবশ্যই আমি সেখানে যে কোয়ান্টিটিতে তোমাকে রাইস খেতে বলছি তুমি সেইভাবে নাও। তুমি একটা ছোট বলে রাইস নিলে, বা তোমার 1 প্লেটই ধরলাম, তুমি তার হাফ প্লেট রাইসটা নাও, তার সাথে তুমি যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো নাও, তাহলে তোমারও মনটা হলো, কোয়ান্টিটিটাও অনেকটা মেনটেন হলো, খুব একটা প্রবলেম হলো না। না হলে মেন্টাল প্রেসারটা তৈরি হবে একদম, যে আমি কি করছি, আমার একঘেয়েমি লাইফ হয়ে গেল। মানে আলটিমেটলি তো সেটাই না, যে আমরা একঘেয়েমি যখন হয়ে যায় আমাদের লাইফটা, আমরা কোথাও ঘুরতে যেতে পছন্দ করি বা একটু আমাদের চেঞ্জ দরকার হয়। তো সেই জন্য বডিও যে হয়তো রেগুলার তুমি সেম জিনিসটাকে দিয়ে যাচ্ছ, অল্টারনেটিভস তোমাকে যেটা দেওয়া হচ্ছে তুমি হয়তো সেটাও ট্রাই করছো না। তোমার জন্য হয়তো ছাতুর শরবতটা বা একটা স্মুদি তোমার জন্য খুব মনে হচ্ছে যে এটা আমার টাইম বেঁচে যাবে, প্লাস আমার ডেইলি লাইফস্টাইলের সাথে ম্যানেজ হয়ে যাবে, তো তুমি সেটা রেগুলার বেসিসে খাচ্ছ, তো বডি তো হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে। তো সেখানে গিয়ে তুমি যদি একদিন তাকে একটু হাই প্রোটিন সালাড দিয়ে দাও,
সেখানে চিকেন থাকতে পারে, পনির থাকতে পারে, বা সেখানে সয়াবিন থাকতে পারে, একটু কার্ড থাকলে খুবই সুন্দর লাগে খেতে। তো বডি ভাবলো ঠিক আছে এটা তো ভালো লাগে, এটা তো বাইরে থেকে কিনে খায় অনেকে, আমি এটা বাড়িতে খাচ্ছি তো খুবই ভালো ব্যাপার। তো এইভাবে নিজেকে মানে কি বলবো খুশি রাখতে হবে, খুশি রাখা, একদমই তাই। তাহলে ডায়েট যেটা করা হচ্ছে সকাল থেকে রাত অবধি যা খাওয়া হচ্ছে, তোমাকে ফ্রুটস রাখতে হবে নিজের ডায়েটের মধ্যে, তোমাকে গুড কোয়ালিটি ফাইবার রাখতে হবে, তোমাকে কার্বোহাইড্রেটও রাখতে হবে, মানে সিরিয়াল প্রোডাক্ট, ভাত, রুটি, ওটস, ডালিয়া, তোমার যেটা খুশি তুমি সেটা রাখতে পারো। তো এই জিনিসগুলো রাখতে হবে। কিন্তু আমি কাউকে বলি না যে না তুমি ভাত খেতে পারবে না, তুমি রুটি খেতে পারবে না। এটা মানে খুব দরকার একটা মানুষের। আমরা যখন কাউন্সিলিং করি, একটা মানুষের পছন্দের খাবার কি আছে সেটা জানাটা খুবই দরকার, বা তার বাড়িতে কি ভাবে চলে রান্নাগুলো সেইগুলো খুবই দরকার। একটা মানুষ হয়তো ধরো এখানেরই আমাদের একজন, সে হয়তো 3 বেলা ভাত খায়, এবার তাকে আমি 3 বেলাই বললাম যে তুমি সাউথ ইন্ডিয়ান ডিশ খাও, সে হয়তো পছন্দ করেন বা করলেও খুব অল্প পছন্দ করে, তার পক্ষে পসিবল না, তার বাড়ির মানুষের জন্য বানানো অলওয়েজ পসিবল না, বা তারও বানানো পসিবল নয়। এমনভাবে দিতে হবে যাতে রেগুলার বেসিসে আমাদের ডেলি লাইফে বাড়িতে যা হচ্ছে সেই জিনিসগুলোও একটু থাকলো, অবশ্যই সেখানে আমার পছন্দের কিছু জিনিসও থাকবে যেটা তার হেলথের জন্য বেনিফিশিয়াল হবে, প্লাস তার পছন্দের জিনিসও রাখতে হবে। একটা বিষয় কিন্তু পরিষ্কার তোমার কথাতে, যে শুধুমাত্র আমি মানে খাবার কমিয়ে দিলাম মনের উপরে চাপ দিয়ে, এই মানসিক প্রশান্তি না থাকলে শরীর কখনোই সুস্থ থাকতে পারে না, একদমই না। এই আমার একজন খুব অন্য একজন ডাক্তারের কথা মনে পড়ছে। আমি দীর্ঘ বছর আমি ব্যাঙ্গালোর মণিপালে ডাক্তার দেখাতাম আমার হার্টের প্রবলেমে। আচ্ছা। তো ওখানে কে চক্রপাণী বলে এক ভদ্রলোক, উনি ডাক্তারবাবু, উনি দেখতেন। তো এখানে বিভিন্ন জায়গায় কলকাতা, বনগাঁ, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানোর পরে সবাই বলেছে যে মটন খাওয়া যাবে না, হার্টের প্রবলেমে তো প্রথমেই মটন খাওয়া যাবে না, রেড মিট একেবারে বন্ধ। তো ডাক্তারবাবু, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমার খাবার চারটা কি হবে, তো উনি বললেন আপনার পছন্দ মতন সবটা খাবেন কিন্তু পরিমাণে অল্প। আইলাম রেড মিট, বলছে হ্যাঁ খাবেন। আইলাম মানে আমার কিন্তু হার্টের প্রবলেমের জন্যই তো আমার তো, বলছে না না আপনি ওই রেড মিটটা আপনি ভালো খান, বা সবাই ভালো খায় কম বেশি, তো আপনি দেখছেন আপনার সন্তান, আপনার মেয়ে, ছেলে মেয়ে পাশে বসে খাচ্ছে, আপনার লোভ হচ্ছে, আপনি খেতে পাচ্ছেন না, এইটা ওইটা খেয়ে যা ক্ষতি হতো এটা না খেয়ে তার থেকে বেশি ক্ষতি করেছেন আপনি। উনি ঠিকই বলেছেন। মানে তুমি এখানেই যাচ্ছ কিন্তু। হ্যাঁ একদমই তাই। কিন্তু অথচ আমাদের অনেক ডাক্তার বাবুরাই কিন্তু বলেন যে ডিমের কুসুমটা খাওয়া যাবে না, লবণ তো পাতে নেওয়াই যাবে না, একদম চিনি, ব্রাউন সুগারও তো একেবারে অসম্ভব। তো এই যে এটা কি একটা শুধুমাত্র মিথ? আচ্ছা, এইবার যদি বলি যে এক একজন মানুষ এক এক রকম ভাবে কাউন্সিলিং পার্টটা করেন, এক এক রকম ভাবে সাজেশন দেন, কিন্তু আমার যেটা পার্সোনালি আমি বিলিভ করি যে আমার নিজের একটা, আমি আজকে এখানে বলেই দিচ্ছি, আমার নিজের একটা টার্গেট বা নিজের মনের ইচ্ছা যে আমি অনেক মানুষের কাছে পৌঁছাবো। অনেক মানুষ যারা বা যে মহিলারা আছে প্রত্যন্ত গ্রামের বা একেবারেই সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির, যাদের হয়তো নানা রকম অসুখ আছে, এই যে পিসিওডি আছে, পিসিওএস আছে, যেগুলো নিয়ে মেয়েরা ভোকাল নয় এখনো মানে পিরিয়ডের কথা আমি যখন এতটা জোরে গলায় জিজ্ঞেস করি, তারা খুব আস্তে করে আমাকে উত্তর দেয়। এই জিনিসটা নিয়ে তো ভোকাল হওয়া দরকার, কারণ ওই পার্টিকুলার জিনিসটাতে বা ওই প্রসিডিওরে প্রবলেম হলে তার গোটা কি বলবো নেক্সট জেনারেশনে প্রবলেম, তার কনসিভ করতে প্রবলেম। তো এই জিনিসটা নিয়ে ভোকাল হওয়া দরকার। তো আমি চাই যে সেই সব মানুষের কাছে পৌঁছাতে। এইবার সেই সব মানুষের কথা মাথায় রেখে আমাকে তাদের মতন করে ভাবতে হবে। তাদেরকে যদি আমি বলি যে তুমি এটা খাবে না, ওটা খাবে না, তুমি এটা খাও, ওটা খাও, তুমি কিনুয়া খাও, তুমি মাখানা খাও, হ্যাঁ অপশনে আমি রাখতে পারি, বাট সেই পার্টিকুলার জায়গাতে কি অ্যাভেলেবেল আছে আমাকে সেটা ভাবতে হবে। এবং তার অর্থনৈতিক, ইকোনমিক্যাল, তার ফ্যামিলি স্ট্রাকচারটা কি আছে, কোন ফ্যামিলি থেকে সে বিলং করছে, তার ইকোনমিক্যাল লেভেল কি আছে, সেই সবটা কিছু ভাবতে হবে। শুধু আমি বলে দিলাম যে তুমি এই জিনিসটা খেয়ে নেবে, সে হয়তো সেটা অ্যাফোর্ড করতে পারলো না, তাহলে কিন্তু আমি যে প্রেসক্রিপশনটা এত কষ্ট করে বানিয়ে দিলাম, লিখে দিলাম, সে একটা ফিস দিয়ে আমাকে দেখালো, সবটাই জলে চলে গেল, কারণ সে মেনটেনই করতে পারলো না। তো আমাকে সবকিছু মাথায় রাখতে হবে। প্লাস হয়তো তার ওখানে, হয়তো তার ফ্যামিলিতে ডিমটাই বেশি চলে, বা তার ফ্যামিলিতে মাছটাই বেশি চলছে, তো তাকে আমাকে সেইভাবেই রেডি করে দিতে হবে যে তুমি, হ্যাঁ তুমি এই কয়দিন মাছ খাও, বা রেগুলার মাছ খেলে বা ডিম খেলে তুমি এতটুকু করে খাও,
তার কন্ডিশন ওয়াইজ আমাকে তাকে সেটা সাজেস্ট করতে হবে। তার ওখানে যে ফ্রুটস পাওয়া যাচ্ছে, আমি এখন কাউকে বলতে পারবো না যে তুমি অ্যাভোকাডো খাও রেগুলার। একটা হাই সোসাইটির কেউ আমার কাছে আসলো, সে অ্যাফোর্ড করতে পারছে, সে সেই জায়গাতে থাকে, ডেলি বেসিসে পাওয়া যায় সেখানে, তো আমি তাকে বলতে পারি তুমি ড্রাগন ফ্রুট খাও, তুমি অ্যাভোকাডো খাও, একদম। কিন্তু যেখানে এই যে নর্মাল জায়গাতে, নর্মাল বাজারে আমরা কি পাই, আমরা লেবু পেয়ে যাই, আমরা পেয়ারা পেয়ে যাই, মানুষের বাড়িতে গাছ থাকে পেয়ারার, তো ওর থেকে ভালো কিছু আর হয় না। আমি শুরুতে বলছিলাম না যে ভিটামিন সি রাখতে, অ্যান্টি অক্সিডেন্ট রাখতে, ফাইবারের জিনিস রাখতে, তো এর থেকে ভালো সোর্স আর কিছু হয় না। নর্মাল একটা মৌসম্বি লেবু, একটা পেয়ারা, হয় দুটো একসাথে খাও প্রথম প্রথম যদি মনে হচ্ছে শারীরিক সমস্যা খুব বেশি, আর না হলে এক এক দিন এক একটা খাও, বাট একটা ফল একটু রাখা উচিত। আর এই জিনিসগুলো সবার বাড়িতে পাওয়া যায়, अवेलेबल, বা এটা খুব বেশি কস্টলিও নয়, না না একদমই নয়, বাড়ির সবাইও খেতে পারে। তো এইভাবে ভাবতে হয় আমাদেরকে পুরো জিনিসটা। তুমি এক কথায় খুব পরিষ্কার ভাবে যেটা মনে হচ্ছে আমার, যে ডায়েট চার্টটা অবশ্যই যেন পকেট একদম পকেট ফ্রেন্ডলি হতে হবে, পকেটের মধ্যে থাকে। শুরুতে তোমাকে বললাম না যে মানে ডায়েটটা তো করতে হবে, ডায়েটটা কি রেগুলার যা খাচ্ছি তাই, মানে এক কথায় যেটা আমি আরেকটু করি, যে এক কথায় আমাদের শরীরের ক্যালোরির প্রয়োজন, ফ্যাটের প্রয়োজন, সমস্ত কিছুর প্রয়োজন আছে, প্রোটিন এটা আছে, এই চার্টটা জানতে হবে নাকি? একদম এই চার্টটা জেনে তুমি যা খুশি খাও। হ্যাঁ একদম। তোমার প্রত্যেকদিন কতটা ক্যালোরি দরকার, তোমার শরীর কতটা ক্যালোরি বার্ন করছে রেগুলার, সেই বুঝে তুমি খাও। এক গাদা ক্যালোরি খেলাম, এক গাদা কার্বোহাইড্রেট, এক গাদা প্রোটিন, ভিটামিন গাদা গাদা খাচ্ছি, এর কোনো মানে ফিডব্যাক ভালো নয়। একদম। এই যে এই কথাটাকে আমি বলছি, সেটা হচ্ছে যে আমরা ভাবি যে অনেক থাকে না, যে অনেক আমাদের আশেপাশে এখন আমাদের সোশ্যাল মিডিয়ার জগতে প্রচুর অ্যাভেলেবেল আমাদের কাছে ইনফরমেশন, কিন্তু সেটা কোনটা আমরা কনজিউম করব সেটা খুব দরকার। আমাদের আশেপাশে প্রচুর ইনফ্লুয়েন্সার্স আছে, অ্যাক্টর আছে, অ্যাক্ট্রেস আছে, তারা তাদের জার্নিটাকে শেয়ার করছে, কিন্তু মানুষ কি করে সেটা থেকে, আমি বলবো যে ইন্সপায়ার্ড হও, কিন্তু সে যে প্রসিডিওরে গেছে সেটাকে ফলো করো না, কারণ তাদের প্রত্যেকের কিন্তু একজন করে ডায়েটিশিয়ান বা একটা টিম অফ ডায়েটিশিয়ান আছে, শেফ আছে, সবকিছু আছে, তারা প্রতিনিয়ত গাইডেন্সে, প্রতিনিয়ত তাদের থেকে ফলো আপ নেওয়া হচ্ছে। সেই জন্য তুমি, কিন্তু তোমার তো সেটা হচ্ছে না, তুমি উইদাউট গাইডেন্সে সবকিছু করছো, সেই জন্য ইন্সপায়ার্ড হও। বাট অবশ্যই আমি প্রত্যেকটা মানুষকে বলি, জীবনে অ্যাটলিস্ট একবার একজন ডায়েটিশিয়ানকে দেখানো উচিত, তাহলে তুমি বুঝে যাবে যে তোমাকে কিভাবে চলতে হবে। সে তোমার শরীরে কোনো সমস্যা থাকুক না থাকুক, তুমি রোগা হও, মোটা হও, যাই হও, বাট একবার জেনে চলা, ফুল ফ্যামিলির তাহলে একটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যাচ্ছে, ডেইলি লাইফস্টাইলে কি খাচ্ছে, ডায়েটে কি খাচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা খুবই দরকার। তো মোটামুটি ধরো, আমি সারা জীবনের কথায় যাচ্ছি না, কিন্তু আজকের অনুষ্ঠানটা আমরা শুধু একদম এই পুজোর এক মাসের মধ্যে আমার ওজন আমি 6 থেকে 10 কেজি কমাবো, ঠিক আছে, মানে আমাদের দর্শকদের একদম। এবং যার ওজন কেউ কেউ চাইছে যে ওয়েট গেইন করতে, সাপোজ মোটামুটি ধরো এরকমই আশা রাখা যায় যে 2-5 কেজি গেইন সে করতে পারে, করলে সে মোটামুটি একটা জায়গায় আসবে। এই যারা ওয়েট লস করতে চাইছে আর যারা গেইন করতে চাইছে, এদের এই যারা ধরো আগে যারা গেইন করছে, এরা কি কি একটা খাদ্য চার্ট, একটা খাবারের চার্ট, ডায়েট চার্ট করা যেতে পারে, কি কি খেতে পারে? আচ্ছা, অ্যাপ্রক্স একটা আইডিয়া আমরা নিতে পারি। আমি ফুল বলবো না, তাহলে মানুষ সেটা শুনে সেটা করা শুরু করবে, ভাববে যে আমার সব হয়ে যাবে, তারপরে যেই হবে না নিজে অসুস্থ হয়ে পড়বে। কারণ আমার কাছে এরকম মানুষজন এসেছে, চারিদিকে সমস্ত কিছু সে কনজিউম করছে, শুনছে, তারপরে গিয়ে যেই শরীরটা আর সাথ দিচ্ছে না, তখন আলটিমেটলি ম্যাম আপনি এবার আমাকে বাঁচান। আসলে একটা বিষয় কিন্তু পরিষ্কার বারবার বলা হচ্ছে যে আপনি কি কাজ করেন, ও কিন্তু শুরুতেই বলেছে আপনি কি কাজ করছেন, মানে ও এখন হয়তো আপনাকে বললো সকালে উঠে কলমি শাক খাবেন এক গোছা, তারপরে একটা লেবু খাবেন, কলা খাবেন, এই খাবেন, ও খাবেন, ঠিক আছে, আপনিও খেলেন, কিন্তু তার আগে ঠিক করুন আপনি কি কাজ করেন, একদম আপনি সারাদিনে কতটা পরিশ্রম করেন, একদম আপনার ফ্যামিলি স্ট্রাকচার কি আছে, এবং আপনি কতটা রাত জাগছেন, একটা ভীষণ জরুরি রাত জাগা কন্ট্রোল করা, যেটা আমাদের এই জেনারেশন রাত 2টার আগে কারো ঘুম আসে না, একদম 10টার সময় আমাদের ব্রেন তো প্রচন্ড বেশি কাজ করে, রাত 10টার পরে 1-1.5 ঘন্টা ভীষণ কাজ করে, তারপর থেকে আস্তে 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 আমরা এখন সবাই নাইট আউল হয়ে গেছি, সবাই ভাবে যে রাত জাগবো, আজ সারা দিন ঘুমাবো। রাত জাগা মানে ইন্টেলেকচুয়াল, একদম একদম। তো
এটা একটা বিষয়, কিন্তু আমাদের খুব আমরা অনেকেই জানি না হয়তো, যারা 10টা থেকে 11টা 11:30 এই পর্যন্ত ব্রেন ভীষণ ফাস্ট কাজ করে, তারপরে ব্রেন ঝুঁকতে থাকে এবং ভুল জিনিসগুলো মাথার মধ্যে ঢোকা শুরু হয়। তো যাই হোক, তো মোটামুটি ধরো আমি 6 থেকে 10 কেজি ওজন কমাবো। এখন আমার ওজন আছে 69 কেজি। আমি এই 1 মাসে আমি আর কি ব্যক্তিগতভাবে বলি, ঠিক আছে, আমি দর্শকরা অবশ্যই আমার মতন করেই ভাবুন, তো আমাকে ঠিক কি কি করতে হবে? আচ্ছা, তো শুরুতেই যেটা বলার, আমাকে কখন ঘুম থেকে উঠতে হবে, কটায় ঘুমাতে যাব, ঠিক এই পর্যন্ত আমাকে একটা চার্ট, অ্যাপ্রক্স আমি বলছি না, কারণ যদি একটা জিনিস বলি যে আমাদের পডকাস্টে যদি অস্মিতা সবটা বলে দেয় তাহলে কেন হবে? আসুন না একদিন অস্মিতার সাথে কথা বলুন, অবশ্যই ওর কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু নিচে থাকবে। আপনার শারীরিক সমস্যা আমাদের খাদ্য অভ্যাসে আমাদের অনেক বড় বড় সমস্যা সারতে পারে। একদম একদম। আমরা প্রচুর টাকা ওষুধ খাই এবং আমার খুবই লাগে, কেউ কেউ বলে আমি বছরে আমার প্রতি মাসে না 10 থেকে 12,000 টাকার ওষুধ খাচ্ছি আমি, জানো, তাও না ঠিক বেটার হচ্ছে না, ইমপ্রুভমেন্ট আসছে না কোনো। প্রচুর ছেলে ফল আনছে, মেয়ে ফল আনছে, তোমার বৌদি এই নিয়ে আসছে, আমি কিনে আনছি, কিন্তু কিছু হচ্ছে না। আসলে যে আসলটা কি, আসলটা কি এতক্ষণ বলেছে, আবারও বলবে। চলো, তো শুরুতেই আমার যেটা বলার সবার উদ্দেশ্যে বা তোমাকেও বলার, যে আমরা সকাল থেকে রাত অবধি কি খাবো, ঘুম ওঠা থেকে ঘুমানো পর্যন্ত, ঘুম ওঠা, এই যে আমাকে সবাই জিজ্ঞেস করে যে ম্যাম ঘুম থেকে কখন উঠবো, ঘুমাতে কখন যাব। এইবার প্রত্যেকটা মানুষের একটা ডিফারেন্ট লাইফস্টাইল আছে, ডিফারেন্ট কাজের ব্যাপার রয়েছে। আমার হয়তো রাত্রিবেলাতে হয়তো আমার বাইরের কোনো পেশেন্ট রয়েছে আউট অফ ইন্ডিয়ার, সে হয়তো আমাকে রাত্রিবেলাতে পাচ্ছে, তার ওখানে টাইমটা ম্যানেজ করে রাত্রিবেলাতে পাচ্ছে, তার হয়তো দিন আছে, আমার এখানে রাত আছে। আমি প্রথমেই বলি তোমাকে এগুলি ছেড়ে দাও, কারণ এখন সামনে পুজো, আমার এগুলো অ্যাডভান্স, আমার পুজো এখন নতুন প্রেম। আচ্ছা আচ্ছা, নতুন প্রেম, এখন আমার একটাই টার্গেট, একটাই ভিউ, সেটা হচ্ছে আমাকে পুজোর সময় একটা সুন্দর পাঞ্জাবি পরতে হবে এবং একটু প্রেম করতে হবে। আচ্ছা ঠিক আছে, অল্প বয়সীদের জন্য। একদম, আমি মাঝখানে মডেল মাত্র আর কি। এইটাই তাদের কাজ এখন, এই এক মাস তারা কিভাবে চলবে। আচ্ছা, তো এখান থেকে আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে প্রেমে পড়তে হবে, কিন্তু সবার আগে নিজের প্রেমে পড়তে হবে, নিজেকে আগে ভালোবাসতে হবে, তাহলে কিন্তু আমরা অন্য মানুষকেও ভালোবাসতে পারবো। লোকের ভ্যালিডেশন আমাদের চাই না, নিজেকে ভালোবাসবো, যেটা পড়তে ভালো লাগছে সেটা পড়বো, যেটা খেতে ভালো লাগছে সেটা খাবো, যেখানে যেতে ভালো লাগছে সেটা যাবো। এইবার বলি যে এই সকাল থেকে রাত অবধি ঘুমাতে কখন যেতে হবে, ঘুম থেকে কখন উঠতে হবে, এটা আমি পার্সোনালি বলি না, কারণ এক একজনের এক এক রকম শিডিউল থাকে। সেটা বললে হয়তো একটা মানুষ হয়তো নাইট শিফট করে, সে কখনোই রাত 10টা বা 10:30 বা হার্ডলি 11টার মধ্যে ঘুমাতে পারবে না, তাকে রাতটা জাগতে হবে। তো এইটা আমার বলা থাকে যে তোমরা তোমাদের মতন করে সেট করবে। কেউ যদি রাতে জাগছে, সেটা রিজন হতে পারে, পড়াশোনা হতে পারে, যেহেতু আমরা ইয়াং জেনারেশন নিয়ে কথা বলছি, পড়াশোনা হতে পারে, কাজ হতে পারে। এখন পড়াশোনা নেই, আগামী 1 মাস পরে পুজো। আচ্ছা ঠিক আছে, তো সেই জন্য তো তাদের ক্ষেত্রে যেটা হয় যে তাদের হয়তো রাত জাগতে হচ্ছে সেই পার্টিকুলার রিজনে, তো তারা ন্যাচারালি পরের দিন দেরি করে উঠছে, তো তাদের জন্য সেইভাবেই পুরো দিনটা সেট করা হচ্ছে। তো আমি বলবো ব্রেকফাস্ট কখনো স্কিপ করবে না, এটা প্রত্যেকটা মানুষ ভুল করে, সে ছোট থেকে বড় যেই হোক, মানে সকালবেলা কিছু খেতে ইচ্ছা করছে না। এটা তো এখন একটা ফ্যাশন হচ্ছে যে 10টার আগে আমি কিছু খেতে পারি, একদম একদম সকালে খেতে ইচ্ছা করে না, 12টার সময় আমি হ্যাঁ একদম, একবারে আমি একটা ব্রাঞ্চ করে নেব বা একবারে আমার লাঞ্চ হয়ে যাবে, এরকম ব্যাপার। ব্রেকফাস্ট কখনো স্কিপ করা যাবে না, লাঞ্চটা লাঞ্চের টাইমে একটু ঠিকঠাক করে মেনটেন করে করতে হবে। ডিনারটা মানে আমাদের 3টে বড় মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, এই 3টে অবশ্যই করতে হবে। অবশ্যই সেখানে কোয়ান্টিটিটা মেনটেন করে চলতে হবে। তোমার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে কার্বোহাইড্রেটও থাকবে, একটু পরিমাণ প্রোটিনও থাকবে, গুড কোয়ালিটি ফ্যাট রাখতে হবে, তার সাথে ভেজিস রাখো। তুমি অন্যান্য যদি মনে করো যে ভেজিস না রেখে কখনো কখনো গ্রিন লিফি রাখবে বা শাক রাখবে, ঠিক আছে, তো সেই জিনিসগুলো রাখা যেতে পারে। তো এইভাবে হচ্ছে আমাদের মেইন 3টে মিল, যেটা আমরা কনসেপ্ট বুঝি যে ছোটবেলা থেকে শিখে এসছি যে 3টে মিল আমাদের হয়, তো এই 3টে মিল তো থাকবেই। তার সাথে মিড মর্নিং এ মানে ব্রেকফাস্ট আর লাঞ্চের যে মিডিলের টাইমটা, ওই টাইমটাতে আমাদেরকে কিন্তু একটু ফ্রুটস রাখতে হবে।
আমি প্রেফার করি ওই টাইমটাতে ফ্রুটস রাখার, কারণ অনেকেই বলে যে পোস্ট লাঞ্চে বা লাঞ্চের পরে বিকালে বা সন্ধ্যায় যখন তারা ফল খাচ্ছে, হয় ব্লোটেড ফিল হচ্ছে, ব্লোটেড মানে কি পেটটা ভার হয়ে যাচ্ছে, বা তার অ্যাসিডিটি হচ্ছে, একটা গ্যাস গ্যাস ফিল হচ্ছে, ওই জিনিসগুলো যাতে অ্যাভয়েড করা যায় তার জন্য আমি অলওয়েজ প্রেফার করি যে মিড মর্নিং এ খেয়ে নাও। এটা একটা জিনিস যে মিড মর্নিং এ ফ্রুটস রাখা, প্লাস কি হলো ওই যে ব্রেকফাস্ট আর লাঞ্চের মিডিলে একটা বড় গ্যাপ পড়ছিল টাইমের, তো সেই টাইমের গ্যাপিংটাকে ব্রেক করা। আমাকে লক্ষ্য রাখতে হবে বা সবসময় টার্গেটটা রাখতে হবে যে আমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা হার্ডলি এইরকম একটা গ্যাপিং মেনটেন করে আমি পরপর খেতে থাকবো। আর আরেকটা জিনিস যেটা বলার, যে মানুষ ভাবে ওয়েট লস করা মানে না খেয়ে থাকা, উপোস করা, একটা খুব মানে কমন মানে মানুষের মধ্যে এসে গেছে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা নর্মাল ফাস্টিং, এই জিনিসগুলো মানুষ করতে চায় বা কিটো ডায়েট করতে চায়, কিন্তু এই পার্টিকুলার যে ডায়েটের নামগুলো আমি বললাম এগুলো অবশ্যই একজনের গাইডেন্সে থেকে করা উচিত, আদারওয়াইজ ক্ষতি হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে। কারণ এইগুলো যতটা ইজি মনে হয়, যতটা আমরা বাইরের দুনিয়ায় দেখতে পাই মানুষ যতটা বলে, ততটাও ইজি নয়, কিন্তু করতে পারলে, মেনে চলতে পারলে তার বেনিফিটস পাওয়া যায় কিছু না কিছু। তো তাই জন্য অবশ্যই কারোর গাইডেন্সে থেকে কাজগুলোকে করা। শুধু মানে ফ্যান্সি নাম শুনলাম এই করছে ও করছে বলে আমাকেও করতে হবে। আমার কাছে অনেকে বলে যে আমাকে কিটো ডায়েট দিতে হবে, আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করব। আমি বলছি আপনার ডিটেলস আমি কিছু জানি না, আপনার কি সমস্যা আছে না আছে আপনি আগে সেটা বলুন, তবে না আমি ডিসাইড করবো আপনার জন্য সেটা সুইটেবল কি না। তো এই একটা জিনিস, কোয়ান্টিটি মেনটেন করতে হবে, টাইমিং মেনটেন করতে হবে দুটো মিলের মধ্যে। তাহলে আমার মিড মর্নিং এ একটা মিল হয়ে গেল, তাহলে আমার আবার লাঞ্চ থেকে ডিনারেও তো একটা বড় গ্যাপ পড়ছে, মিডিলে সেখানে সন্ধ্যাবেলা মানুষ কিছু খায় না, খেলেও চা কফি এই জিনিসটাকে ভাবে যে এটাই আমার মিল, চা কফিটা মিল ভেবে সে রিপ্লেস করে দিল, একটা সুন্দর একটা ছোট্ট মিলকে রিপ্লেস করে দিল। তো এই জিনিসটা করা যাবে না, চা কফির জায়গাতে, মিলটা মিলের জায়গাতে। অবশ্যই চা কফি যে যা খাচ্ছ, আমি অবশ্যই কেউ যদি বারে বেশি খায় বা একদিনে হয়তো 5 বার 6 বার বা 10 বারও হয়ে যাচ্ছে, আমি বলবো 2 থেকে 3 বার খাও বা 2 বার খাও। আর চা কফি যখন খাচ্ছ তার সাথে, তার জাস্ট আগে, জাস্ট পরে কোনো মিল খাওয়া যাবে না। সেটা তোমার ভালো খাবার হোক, তোমার হেলদি খাবার হোক, বা তোমার ভাজা, চানাচুর বা কোনো ধরনের জাঙ্ক ফুড। আমি অলওয়েজ বলি যে এই কাজটা করো না, কারণ তুমি যে খাবারটা, মানে একটা নর্মাল ভাষায় বলি যে সাধারণ মানুষ বুঝতে পারবে যে খাবারটা খেলে সেই খাবারের পার্টিকুলার নিউট্রিয়েন্টটা তোমার বডিতে অ্যাবজর্ব হতে বাধা দেয়। চা কফিতে যে জিনিসগুলো থাকে, ইনগ্রেডিয়েন্টগুলো থাকে, তো এইটা অলওয়েজ মাথায় রাখা। চা খেতে ভালো লাগে, চা খাও, একটা মিনিমাম 1 ঘন্টার গ্যাপিং রাখো, হয় আগে খাবারটা খেয়ে নাও, না হলে পরে খাবারটা খাও, বাট ইভিনিংয়ে একটা কিছু রাখতে হবে, সেটা ইভিনিং স্ন্যাক্স বলো বা ইভিনিং মিল বলো, ছোট্ট কিছু একটা রাখতে হবে। সেখানে তুমি স্যুপ রাখো, সেখানে তুমি নর্মাল ড্রাই চিড়ে রোস্ট রাখো, বা একটু যার বাড়িতে মাখানা আছে সেটা রাখতে পারো, বা নর্মাল ছোলা রাখো, বা একটু ছাতু রাখো, যার যেটা পছন্দ হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু রাখতে হবে, তাহলে কি হলো, আবার ওই লাঞ্চ থেকে ডিনারের মিডিলের গ্যাপিংটা ব্রেক হয়ে গেল। আর এই ব্রেকগুলো গ্যাপিং করার রিজন হচ্ছে যে গ্যাস, অ্যাসিডিটি এই জিনিসগুলো হবে না। শরীরের একটা মনে হয় না, আমরা যদি 5-6 ঘন্টা বা অনেকক্ষণ না খেয়ে থাকি, মেজাজ খিটখিটে হয়ে যায়, আমাদের কোনো কাজে মন বসে না, তো এই জিনিসগুলো হবে না। বডিতে টাইম টু টাইম যদি আমরা ফুয়েল দিতে থাকি, বডি ঠিকঠাকভাবে কাজ করবে। তো এই জিনিসটা খুব দরকার। সেম জিনিস হয়, মানুষ ভাবে ব্রেকফাস্ট করবো না, একটা ইঞ্জিনকে চালাতে হলেও তাকে ফুয়েল দিতে হয়। তো আমরা সকালবেলা যখন উঠছি, সারা দিনের একটা জার্নি আমাদেরকে করতে হবে, তো সেখানে ফুয়েল তো বডিতে দিতে হবে, তবে না সে ভালোভাবে কাজ করবে। তো এই জিনিসটা খুবই দরকার। তারপরে হচ্ছে তোমার আমাদের লাঞ্চটাও গেছে, কিন্তু চা কফিটা আমাদের সব থেকে বড় গ্যাপ হয় হচ্ছে দুপুরে আমরা যদি 12:30 1টার মধ্যে খেয়ে নিই, তাহলে রাত্রির খাবারটা খেতে খেতে 8টা 8:30 মিনিমাম, একদম। আর কেউ 10টা 11টা, কেউ বলে 10টার আগে কি করে খায়, একদম এক্স্যাক্টলি। তো সেই জন্যই ওই মিডিলে মিড মর্নিং এ একটু ফ্রুটস রাখা, তাহলে কি হলো, সেই টাইমে যে আমাদের একটা খাবারের ক্রেভিংস আসে বা খিদে পায়, সেই জিনিসটাও মেনটেন হয়ে গেল, ভালো জিনিস দিয়ে মেনটেন হলো, হেলদি ফুড যেটা বডির জন্য দরকার ছিল, তো সেটাও হয়ে গেল। প্লাস তাহলে আমরা ওই 1:30, 2, 2:30 মধ্যে আবার লাঞ্চটা করে নিতে পারলাম। মানে যেটা হয় না যে খিদে পাচ্ছে বলে তাড়াতাড়ি চলো খেয়ে নি, রান্না করো তাড়াতাড়ি, ওই জিনিসটা হবে না। একদম। তো মেন হচ্ছে কোয়ান্টিটি মেনটেন করা, টাইমিং গুলোকে, গ্যাপিং গুলোকে একটু ঠিকঠাক করে রাখা, বাকি এই মিলগুলো যাতে স্কিপ না হয় সেটা চেষ্টা করা। মানে তাহলে আমরা যেমন বলি যে সন্ধ্যা 8টার মধ্যে খেয়ে নাও রাতের খাবারটা, এটা নয়,
টাইমটা, তার আগে কখন খেয়েছি, পরে কখন খাচ্ছি, এই টাইমটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। একদম। প্লাস 8টার মধ্যে খেয়ে নিতে পারলে খুবই ভালো। কারোর বাড়িতে যদি চল থাকে সে 8টার মধ্যে খেয়ে নিতে পারে। আমি পার্সোনালি যেরকম খাই 8টার মধ্যে আমার খাবার হয়ে যায়, তো এই জিনিসটা করতেই পারে। আমাদের পরিবার যেমন আমরা 8টায় খাই, কিন্তু শুতে শুতে 12টা বাজিয়ে দিই। হ্যাঁ, সেটা তখন আবার ওই যে একটা টাইম থাকছে, ওই টাইমে কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে মাঝে মাঝে কিন্তু খিদে পায় বা কিছু একটা খেতে ইচ্ছা করে, হালকা কিছু, বিশেষ করে ভোরবেলার দিকে সেটা খুব মনে হয় একটা খিদে পাচ্ছে। একদম। তো এই জিনিসটাও ব্যাপার রয়েছে। তো এই সব কিছুই মানে কতটা কি খাবো, পরিমাণটা খুব দরকার জেনে নেয়া, প্লাস কিভাবে খাবো। তো ওই যে একটা গ্যাপিং পড়ে যাচ্ছে, অনেকে হয়তো তাড়াতাড়ি খাচ্ছে, এদিকে অনেকটা রাত জেগে থাকছে, তো তাদের জন্য ওই যে একটা মিডনাইটের ক্রেভিংস আসে বা একটু রাত হয়ে গেলে যে ক্রেভিংসটা আসে, সেখানে গিয়েও হালকা কিছু একটা রাখা যেতে পারে। 2টো আমন্ড রাখা যেতে পারে মাঝে মধ্যে, বা কারোর যদি সেরকম শারীরিক সমস্যা না থাকে বা তার সারাদিনের যে ক্যালোরিটা দরকার সেটা ব্যালেন্স করে যদি মনে হয় যে 1 পিস খেজুর রাখা যেতে পারে, তো সেটাও রাখা যেতে পারে। খেজুর কি সবাই খেতে পারে যাদের সুগার, প্রেসার? মোটামুটি করে কি লেভেলে আছে বা সিভিয়ারিটি কি আছে, তো সেইটা আমাকে দেখতে হবে। এবার একটা মানুষ হয়তো তার খেজুর খুব পছন্দ, তো সেক্ষেত্রে আমি হয়তো তার যদি মনে হচ্ছে যে হ্যাঁ তাকে আমি দিতে পারি, সারা উইকে হয়তো 1 পিস 2 পিস সে খেতে পারলো, বা কোনোদিন মনে হচ্ছে যে একটু স্মুদি খাবে, তার মধ্যে দিয়ে খাবে, তো সেটা আমি তার কন্ডিশন কি আছে সেইটা দেখে আমি পুরো ব্যাপারটা বুঝে নিয়ে সাজেস্ট করতে পারি। সর্বোপরি হচ্ছে যে আমরা এখন ফেসবুকে বা আমরা যদি অনলাইন মানে কি বলে গুগলে গিয়ে লিখি যে আমাকে একটা ডায়েট চার্ট করে দাও, সেটা তো সঙ্গে সঙ্গে লিখে দেবে চ্যাট জিপিটি দিয়ে দিচ্ছে 18 থেকে কত বয়স, 18 থেকে এর মধ্যে এই খেতে হবে। মানে আমার শরীর কতটা অবজার্ভ করতে পারবে, আমার শরীরের কন্ডিশন কি আছে, আমার সুগার আছে, এটা কিন্তু সে জানতে চাইছে না একদম। আর আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 80% এর উপরে মানুষ আমরা গুগলকে ভগবানের মতন বিশ্বাস করি। একদম গুগল মানেই কৈলাসে বসে থাকা মহাদেব। একদম। কিন্তু কোন জায়গা থেকে আসছে ইনফরমেশনটা, কোন ওয়েবসাইট থেকে আসছে, সেটা কেউ দেখে না বা বুঝতেও চায় না। আমরা যেহেতু বনগাঁবাসী, তোমার বনগাঁ সাব ডিভিশন, আমারও বনগাঁ সাব ডিভিশন, কালকেই আমাদের পুজো সম্পর্কে কাজ করছিলাম, তো সেখানে বলা হয়েছে আমাদের রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের যে বলা হয় তথাকথিত বাড়ি, তো মামার বাড়ি এটা, এই বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোর বয়স 360 বছর। কিন্তু যারা বনগাঁর ইতিহাস নিয়ে চর্চা করছেন, প্রখ্যাত ঐতিহাসিক নারায়ণ মণ্ডল বা নির্মল বাবু বা শশধর চক্রবর্তী মহাশয়, এনারা কিন্তু কেউ বলছেন না, তারা বলছে 210, 200 মধ্যে। তাহলে গুগলের এই যে ভুলগুলো প্রতি মুহূর্তে গুগল দিচ্ছে, আমরাও কিন্তু সেই ভুলের পথেই চলছি। একদম। আমরা ডায়েট চ্যাট করছি গুগল দেখে, আমি তারপর বয়স জানতে চাইলো, ওজন জানতে চাইলো, আমি দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে চ্যাট জিপিটি আমাকে দিয়ে দিল। একদম। তাহলে আমি তোমার কাছে কেন যাবো? আমার কাছে কেন যেতে হবে? ওই যে ডায়েট প্রেসক্রিপশনটা রেডি করে দিল, একটা রেডিমেড পাওয়া হলো, সেটা আদেও ঠিক কিনা, সেটা আদেও আমার বডির জন্য অ্যাপ্লিকেবল কিনা, প্লাস আমার কোনো ভুল হলে বা হয়তো যেটা অনেকে বলছেন, আমি শুরুতে বলছিলাম যে শরীর খারাপ লাগছে বা কিছু হচ্ছে, সেটা গুগলকে বললে গুগল দেবে রিপ্লাই বা বারবার জিজ্ঞেস করবে যে কি হয়েছিল এক্স্যাক্টলি, কি খেয়েছিলে? তার মানে তোমাকে আরেকটা প্রশ্ন আমি করছি, কিন্তু প্রাইমারি স্কুল কি সরকারি স্কুল না প্রাইভেট স্কুল? আমার প্রাইভেট স্কুল। এই ধরো সরকারি স্কুল এখন, তো সরকারি স্কুলে ক্লাস 3 বা ক্লাস 4 এর বাচ্চাদেরকে জুতো দেওয়া হয়, জামা দেওয়া হয়। তো সেই জুতো বাড়িতে আনলে দেখা যাবে যে কেউ তার মা দিদিও জামার মধ্যে ঢুকতে পারে, আবার কারো কারো জুতো তার বোনও পড়তে পারছে না, একদম, আবার কেউই পড়তে পারছে না, এরকম তার হচ্ছেই না, অথচ সে কিন্তু ক্লাস 3 তেই পড়ে। একদম। তার মানে হচ্ছে গুগলের চ্যাটটাও ঠিক এরকমই বলবে। একদমই, কারণ সে তো এত কোশ্চেনই জিজ্ঞাসা করছে না। আমরা কত কিছু জিজ্ঞেস করি, অনেকেই আমার কাছে এসে বলে যে ম্যাম আপনি তো এত কোশ্চেন করেন, অন্য জায়গায় তো এত কোশ্চেন করে না, অন্য জায়গায় তো জাস্ট হোয়াটসঅ্যাপে বা কোথাও একটা বলে যে এটা ফিল আপ করে দাও, প্রেসক্রিপশন চলে আসছে। আমি বলছি আমার এটা দিয়ে যে আমি পেশেন্টের সাথে একটা বন্ডিং ক্রিয়েট করব, তার কোথায় কি প্রবলেম হচ্ছে, এক্স্যাক্টলি মেডিকেল হিস্ট্রি জানতে হবে, কি আছে না আছে। অনেকেই আছে বলতে চায় না কিছু, শুধু বলছে যে আমাকে ওয়েট লস করতে হবে, ওয়েট গেইন করতে হবে। কিন্তু একটা রোগ মানে ম্যানেজ করতে বা একটা ডিজিজ ম্যানেজ করতে দরকার হয় ডায়েটিশিয়ান।
একদম একদম অনেকগুলো ফ্যাক্টরের প্রবলেম হচ্ছে, হরমোনসের প্রবলেম হচ্ছে, জেনেটিক্স রয়েছে, স্লিপ সাইকেল ভালো নয়। একটা হয় যে মানুষ স্ট্রেসের জন্য, যেটা নিয়ে কেউ কথা বলে না, স্ট্রেসের জন্য মানুষ হয় রোগা হয়ে যাচ্ছে নয় মোটা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা নিয়ে কেউ কথাই বলতে চায় না। তো এই জিনিসগুলো সবই মানে একটা ইম্পর্টেন্ট বিষয়, যতক্ষণ না সবটা খুলে বলতে পারবে ততক্ষণ তো আমি গাইডই করতে পারবো না, বা মেন কোথায় প্রবলেম হচ্ছে বা ডায়াগনোসিস কিভাবে করবো সেটা আমি বুঝতে পারবো না। মানে আমাদের ভারতীয়দের মধ্যে এখনো কি ডাক্তারবাবুর কাছে গিয়ে লজ্জার ব্যাপারটা এখনো? হ্যাঁ, এখনো আছে। না, আমরা এখনো সেই উত্তরণ হয়নি। আমাদের যতই আমরা আপডেট বলি নিজেদেরকে একদম যে ডাক্তার এবং ভগবানকে একই জায়গায় বসানো হয়, কারণ হচ্ছে যে আমরা ভগবানের কাছে সব খুলে বলি, আমি কোন কোন অপরাধ করেছি। যিশুর সামনে গিয়েও যেমন বলে সবাই আমার এই অন্যায় অপরাধ করেছি, তেমনি বলা হয় যে তার শরীর সম্পর্কে সমস্ত ভুল কিছু তাকে ডাক্তারের কাছে গিয়ে স্বীকার করতে হবে। একদম এক্ষেত্রেও বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বোধহয় বর্তমান একটু একদম যাদের ধরো 25, 27, 28, 30 এর মধ্যে এরা অনেকটা এগিয়েছে, কিন্তু তার থেকে বেশি যারা তারা বোধহয় অনেকটা ভয় পায়। একদম মানে আমাদের আগের জেনারেশন মায়েরা যারা রয়েছে, তো তারা ওই জিনিসটা এখনো হ্যাবিচুয়েটেড হয়ে পারে, কারণ এখনো দেখা যায় যে মেডিকেল স্টোরে গিয়ে তারা দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। মেডিকেলের ছেলেটি বোঝে যে ভদ্রমহিলার কি প্রয়োজন। একদম এখন একটি মেয়ে গিয়ে এই বয়সে একটি মেয়ে গিয়ে 30 ইজিলি বলছে, কিন্তু একটি ভদ্রমহিলা গিয়ে দাঁড়িয়ে থাকে। একদম। এবং তখন কি হয়, আমরা ওষুধের দোকানে থাকলে আমাদেরকে সরে যেতে হয় আস্তে, লজ্জা পাচ্ছে, বুঝতে পারছি কিছু একটা প্রয়োজন তার, কিন্তু এটা কেন হবে? কারণ এটাই তো সব থেকে বড় ব্যাপার। তোমার কি মনে হয় যে প্রচুর পেশেন্টের সাথে কাজ করছো তুমি, অনেকগুলো সংস্থার সাথে জড়িয়ে রয়েছো, সুরক্ষার মতন বড় সংস্থার সাথে আছো তুমি, তো তোমার এখানে ঠিক কি মনে হয় কেন এটা করছে এখন ওই জায়গাটা? কেন করছে আমি তো বলবো যে যেভাবে আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে বা তাদেরকে শেখানো হয়েছে, তাদের টাইমে তো আরো মানুষ কনজারভেটিভ ছিল, ঠিক আছে? তো সেই টাইমে তারা যেভাবে বড় হয়েছে, তাদের কিছুটা জিনিস আমরা যেহেতু তাদের বাচ্চারা, তো আমাদের উপরেও অনেকটা এসেছে, জেনেটিক্যালি এসেছে, প্লাস তাদের যে থটস রয়েছে সেইগুলো আমাদের উপরেই তো তারা বলেছে যে এইভাবে এইভাবে করতে হবে। একদম একদম। তো কিন্তু আমরা এই যে এত মানুষের সাথে মেলামেশা করছি, মানুষজনের সাথে জানছি কে কিভাবে চলছে, বা এদিকে ওদিকে পড়াশোনা করছি, কাজের সূত্রে যাচ্ছি, তো সেখানে দাঁড়িয়ে আমরা অনেকটা আপডেটেড হয়েছি, সেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি। এবার আমার কাছে মোস্টলি ফিমেল পেশেন্টই আসেন, তো সেখানে গিয়ে আমি তাদেরকে অলওয়েজ বলি এই জিনিসগুলো নিয়ে ভোকাল হও, তোমরা কেন বলছো না? আমার টার্গেট থাকে যে আমি অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস, বা সেরকম সিভিয়ার কেস হলে আমি 30 মিনিটস অব্দিও কাউন্সিলিং করি বা তার সাথে কথা বলার চেষ্টা করি, সব প্রবলেমগুলো জানার চেষ্টা করি, তার বাড়িতে কি হচ্ছে তার প্রতি যদি আমি একটা ট্রাস্ট বিল্ড না করতে পারি, সে কখনোই তার বাড়িতে হাঁড়ির খবর কি হচ্ছে সেটা দেবে না। আমি অনেকেই আমাকে মুখের উপরে মিথ্যা কথা বলে যায়, হ্যাঁ সব খাই, ক্রস চেক করে করে তারপরে জানতে হয় যে কি এক্স্যাক্টলি খেয়েছে। বলে যে ওয়েট লস করব, ক্রস চেক করে করে জানতে হয় যে পিরিয়ডেরও প্রবলেম আছে, সিস্ট ধরা পড়েছে, বা সে কনসিভ করতে পারছে না। তো এই জিনিসগুলো মানুষ বলতে চায় না, কিন্তু এগুলো বলতে হবে, আদারওয়াইজ আমি কি করব, ওয়েট লস করবে মানে সেইভাবে দেব, কিন্তু তার যে এতগুলো সমস্যা আছে সেটা মাথায় রেখে যখন আমি তাকে এক্সট্রা মডিফিকেশন করব, সেটা আরো বেশি কাজে দেবে। তার অনেকটা মানে এখন যারা আসে তারা অনেকটা পেইন্ট করার মতন, ভাঙা দেওয়ালের অংশ করে রেখে দাও, এখন পুজো চলে গেল রংটা সটকে যাক, একদম এটাই বেশি, একদম ওটাই। কিন্তু পুজো আসছে ঠিক আছে, 1 মাসে বা 25-26 দিনে আমরা করব, সুস্থ থাকার চেষ্টা করব, একটা ভালো মানে স্কিন দরকার, একটু জেল্লা পাবো, প্লাস হেয়ারটাও ভালো হবে, সেই সব কিছু দরকার, ঠিক আছে। বাট আমার একটাই মেসেজ দেয়ার, পুজোর পরেও যেন একবার ডায়েটিশিয়ানকে ভিজিট করা। একদম। তার মানে আপৎকালীন পরিস্থিতিতে, মানে এমার্জেন্সি, পুজোর জন্য আমরা রোগা হতে চাইছি, এটা এমার্জেন্সি, এই মুহূর্তে দাঁড়িয়ে গেলাম, সঙ্গে সঙ্গে একটা কিছু লাগিয়ে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দেওয়া হলো। একদম। অ্যাক্সিডেন্টের পর আমাদের ব্যান্ডেজ করে উপরটা হয়, ভিতরে ফ্র্যাকচার দেখতে গেলে এক্সরে করতে হয়। একদম। আর পুজোর পরে সারা জীবন ভালো থাকতে গেলে, রোগা থাকতে গেলে, তাকেও এরকমই একদম ডায়েটিশিয়ানের কাছে নিজেকে এক্সরে করতে হবে। একদম, মানে ওটাকে আমরা বলি ফলো আপে যাওয়া বা আবার ভিজিট করতে যাওয়া, সেটা অনলাইন অফলাইন যার যেটাতে কমফোর্টেবল সে সেটাই করবে, কিন্তু
সবাই কি করে, একবার ডায়েট প্রেসক্রিপশন নিয়ে গেলাম, মানুষের কনসেপ্ট এখনো এটা নিয়ে ক্লিয়ার হয়নি, একবার নিয়ে গেছি মানে বা একবার তাকে কনসাল্ট করে নিয়েছি মানে ওটাই আমার লাইফ লং চলবে, একদম চলবে, ও ঠিক আছে আর সঙ্গে কিছুটা নেটে দেখে নেব, হ্যাঁ 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 একদম ওটাই চলে যাবে। কিন্তু আমি তোমাকে যে জিনিসটা দিচ্ছি তোমার কতটা ইমপ্রুভমেন্ট হলো, আমরা তো ডক্টরের কাছেও যাই না, ডক্টর বলে দেন যে এতদিন মেডিসিন খাবে, তারপরে আরেকবার ভিজিট করতে অবশ্যই আসবে, কি কন্ডিশন আছে সেটা তো জানা দরকার। আমি অ্যাজ আ এক্সপার্ট আমার জানা দরকার যে কি কন্ডিশন আছে আমার পেশেন্ট, তার ভালো হলো না খারাপ হলো, প্লাস তোমারও যদি কোনো সমস্যা থাকে বা তোমার কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে আর কতটা দরকার, তো সেটা নিয়ে তো ডিসকাশনের জায়গা রয়েছে। তো এটা খুবই দরকার, তো এই ফলো আপ জিনিসটাও খুবই দরকার। আর আরেকটা জিনিস যেটা বলবো যে এই পুজোর সময় অনেকে অনেক ধরনের বিভিন্ন ড্রিঙ্কস খায়, ঠিক আছে, জিরে ওয়াটার খাচ্ছে, রেটিনল বুস্টিং খাচ্ছে বা কোলাজেন ড্রিঙ্ক খাচ্ছে, যেগুলো খুব মানে অ্যাভেলেবেল আমাদের কাছে, হাজার একটা রিলসে অ্যাভেলেবেল। তো আমার একটাই কথা বলার যে হ্যাঁ আমরা জিরে ওয়াটার খেতে পারি বা একটা এবিসি জুস খেতে পারি, তার মধ্যে অ্যাপেল দেয়া রয়েছে বা বিটরুট দেয়া রয়েছে, ক্যারট দেয়া রয়েছে, সেইভাবে একটা খেতে পারি। বা এই যে রেটিনল রয়েছে বা কোলাজেন বুস্টিং, সেখানে হয়তো বেরিস রয়েছে, সেখানে আমাদের অরেঞ্জ রয়েছে বা নর্মাল মৌসম্বি, এখন মৌসম্বি সিজন, মৌসম্বি পাওয়া যাবে, সেটা রয়েছে, বা একটু আমলা রয়েছে, বা জাস্ট নর্মালি আমলার রসও মানুষ খায়, বা আদা খাচ্ছে বা মৌরি ভেজানো জল খাচ্ছে। তো এই সব জিনিসগুলো কিন্তু আমরা খেতে পারি, কিন্তু সেটা কতটা খাবো ওই কোয়ান্টিটিটা ম্যাটার করে, কতটা গ্লাস খাবো একদিনে, কতটা খেতে পারি। বা এই যে চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এইটা অনেকেই আছে দেখেছি যে ভালো বলে না 2-3 চামচও খেয়ে নিচ্ছে। আমার এখানে একটাই কথা বলার, যে জিনিসটা আমরা ভালো বলে জানছি সেটাও যদি পরিমাণের অতিরিক্ত খাওয়া হয়ে যায়, সেটাও কিন্তু আমাদের জন্য বিশেষ সমান বা পয়জনাস। তো সেটা মাথায় রাখতে হবে, একদম না। ভালো অতিরিক্ত ভালো ভালো নয়, একদমই তাই, এটাই হচ্ছে কথা, খারাপকেও রাখতে হবে একদম। তো এই জলগুলো আমরা খেতে পারি। তো আমি বলবো যে যে জলটাই খাচ্ছ না কেন, কোয়ান্টিটিটা বুঝে নাও। তোমার সারাদিনের যে ওয়াটার ইনটেক রয়েছে, মানে সারাদিন তুমি ক লিটার জল খেতে পারবে, তার মধ্যেই কিন্তু এই জলটা পড়বে। তো মিড মর্নিং টাইমে তোমরা একটা এবিসি জুস রাখতেই পারো, যদি মনে করো যে তোমরা আমলার কোনো জুস রাখবে সেটাও রাখা যেতে পারে, কারণ এইগুলোর মধ্যে ভিটামিন সি রয়েছে, ভিটামিন এ রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেগুলো সবগুলোই কিন্তু ইনফ্যাক্ট ফাইবারও থাকে। তো সবগুলোই কিন্তু তোমার বডিকে ডিটক্সিফাই করতে, বা এক কথায় বডির মধ্যে যে নোংরাগুলো জমছে বা ফ্যাট জমছে সেই জিনিসগুলোকে ক্লিন করতে হেল্প করবে। বাট আমি বারবার বলছি হেল্প করবে, জার্নিটাকে বুস্ট আপ করবে। মেন কাজ কিন্তু তোমার সারাদিনে কি খাচ্ছ। একদম একটা মানুষের নর্মালি ধরো একটা পূর্ণ বয়স, আমি সবাই বলবো 18 প্রেম করে, 18 তো হবে না, 18 পরে মোটামুটি জাগে। তো যাই হোক, এই যে পূর্ণ বয়স মানে পুজোর সময়, এখন যদিও 11-12 থেকেই ছেলেমেয়েরা বলছে জীবন আর ভালো লাগে না, একদম খুব ফ্রাস্ট্রেটেড, একদম মানে 11 বছর ছেলেমেয়েরাও এখন ফ্রাস্ট্রেটেড এবং তারা জীবনে সব বুঝে ফেলে। তো আমরা 18 নিয়ে আলোচনা করি। তো একটি 18 বছর বয়সী নর্মাল আমরা যাদেরকে নিয়ে আলোচনা করছি, ছেলে মেয়েদের যাদের একটাই ভিউ, একটাই টার্গেট এখন পুজো, অন্য কিছু নেই, এদের যে সারাদিনে কতটা ক্যালোরি, কতটা প্রোটিন, কতটা ভিটামিন, অ্যাপ্রক্স সবটাই আমি এইটা মানে অ্যাপ্রক্সও বলতে গেলে একটু প্রবলেমেটিক হয়ে যাবে, কারণ আমি এখানে অ্যাপ্রক্স বলে দেব, হয়তো যে ছেলেটার বা যে মেয়েটার অতটা ক্যালোরি দরকার নেই সেও সেটাই ভেবে নেবে। তো এইটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ ইয়াং জেনারেশন মানে খুব বেশি বোঝে তারা, একদম। তো এইটা বলাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। প্লাস আমাকে যারা দেখছে এটা, তাদের হেলথের কথাটা আমার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করছে। আমি এটুকুই বলবো যে ওই যে আমি বললাম, তোমরা যে কোয়ান্টিটিতে খাচ্ছ, নিজেদের রাইসের কোয়ান্টিটিটাকে আগে কমানো শুরু করো, যেটা খাচ্ছিলে সেটা থেকে কমাও। রুটি যদি কেউ অনেক বেশি খেয়ে নিচ্ছিলে, সেটার কোয়ান্টিটিটা কমাও। এটা গেল। অনেকে আছে 3 বেলা ডিম খাচ্ছে, বা 3 বেলা হয়তো মাছ খেয়ে নিচ্ছে অনেক বড় বড় পিস, বা মাংস খেয়ে নিচ্ছে হয়তো প্রতি বেলায় 50-60 গ্রাম বা 100 গ্রাম করে। সেই কোয়ান্টিটি গুলোকে ধীরে ধীরে কমাও, এইটা খুবই দরকার। আগে কোয়ান্টিটি গুলোকে কমাও, এমন নয় যে খাও পরিমাপে, একদম একদম, এটা তোমার সহ্য ক্ষমতা, একদম। আর এটা কিন্তু সঠিক, মানে আমি যদি ওর কাছে জিজ্ঞাসা করেছি যে অ্যাপ্রক্স একটা বলা হোক, কিন্তু সত্যিকারের যারা আপনার ভালো চায় বা আপনার শরীরের ভালো চায়, একজন ডায়েটিশিয়ান হোক, একজন ডাক্তারবাবু হোক, তিনি কিন্তু সবসময় তার পেশেন্টের সুস্থতা চায়, তার ভালো থাকুক এটা চায়। ফলে
সে কখনোই এইভাবে অন্ধকারে বল ছুড়ে দেবে না, সে কিন্তু আগে ভিউটা লক্ষ্য রাখবে, ও যেটা রেখেছে। ফলে আপনার কতটা কি প্রয়োজন এটা যদি আপনার জানতে ইচ্ছেই হয়, আপনি অবশ্যই অস্মিতাকে একবার ফোন করুন। অসুবিধা তো কিছু নেই, আছে কি? না না, অসুবিধা কিছু নেই। ফোনে না পেলে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে নেবেন, আমি বাকি ডিটেইলস সব বলবো। হ্যাঁ, অবশ্যই কথা বলুন ওর সঙ্গে। আপনাকে কথা বললেই যে ওর চেম্বারে যেতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নেই মনে হয়, আছে কি? না, জাস্ট আমাকে বলা যে আমার এই প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটার জন্য কি আমাকে ডায়েটিশিয়ানের কাছে যাওয়া উচিত বা কনসালটেশন দরকার আছে, আপনি আপনার প্রয়োজনীয় কিছু জেনে নিন, অসুবিধা কি আছে? একদম। তোমার নাম্বারটা একটু বলো। আমার নাম্বার, আচ্ছা ঠিক আছে, আমার নাম্বার হচ্ছে 8609273455। স্ক্রিনও দেয়া রইল কিন্তু। অবশ্যই আপনার কোনো প্রবলেম হলে বন্ধুর মতন আসুন। মানে আমরা যাদের জন্য আজকে ভিডিওটা করছি 18 থেকে 25, 26, 27, 28, ও কিন্তু ওই বয়সী এবং ও তাদেরই বন্ধু, কিন্তু মানে তোমাদেরই বন্ধু, তুমি করে বলছি, তোমাদেরই বন্ধুর কাছে একটা ফোন করো, ফোন করে জেনে নাও তোমাদের সমস্যাটা কি এবং তোমাকে কি কি করতে হতে পারে। একদম, আমার মনে হয় ও খুব সুন্দরভাবে তোমাকে বলবে তোমাদের। কারণ মানুষের কাছে আমি একটা কথাই বলতে চাই যে মানুষ এখনো জানে না যে ডায়েটিশিয়ানের কাছে কেন যেতে হবে। একদম। একটা ডায়েটিশিয়ান আমার কোনো ধরনের কোনো রোগ হয়েছে শরীরে সেটা ম্যানেজমেন্ট করতে লাগে, ওয়েট লস ওয়েট গেনে তো অবশ্যই লাগে, কারোর হয়তো স্ট্রেসের জন্য সে অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ছে, স্ট্রেস ম্যানেজমেন্টে দরকার হয়, স্লিপ সাইকেলের যে প্রবলেম রয়েছে বা ইনসোমনিয়া, তো সেই জিনিস ম্যানেজমেন্টে দরকার হয়। প্রি টু পোস্ট প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সির আগে যে কনসিভ করা, এখন এই যে এত আইভিএফ এর দিকে মানুষ যাচ্ছে, ফার্টিলিটি বুস্টিং ডায়েট, কনসিভ করার জন্য যেটা দরকার হয় সেই ডায়েটটা একটু ফলো করা, প্রেগনেন্সি পিরিয়ডে দরকার, পোস্ট প্রেগনেন্সি বা পোস্ট পার্টাম একটা ওয়েট লসের জার্নি থাকে, বা মায়েরা তখন না প্রচন্ড ডিপ্রেস হয়ে যায়। আমাদের ইন্ডিয়াতে বা বাঙালি বাড়িতেও আমরা এখনো দেখতে পাই যে বাচ্চাকে নিয়ে সবাই খুব হই হুল্লোড় করছে, মায়ের কথাটা তখন ভুলে যায়। তো সেটা একটা মায়ের জন্য খুব মানে দুঃখজনক ব্যাপার হয়ে যায়, কারণ সে অলরেডি একটা নতুন লাইফে স্টেপ ইন করেছে, তো সেখানে দাঁড়িয়ে তার নানা রকম থটস আসে। তো আমি এইটার মাধ্যমে এটাই বলবো যে মায়েদের দিকেও আপনারা লক্ষ্য রাখুন, কারণ তাদেরও খুব দরকার হয়, তারা একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে তখন যায়, ডিপ্রেশনটা খুব বড় ওয়ার্ড, কিন্তু তাদের মানসিক একটা চাপ যায় তখন। তো এই জিনিসটাতেও দরকার, এই যে মানুষজন খেলাধুলা করছে, নাচ গানের সাথে যুক্ত আছে, বিভিন্ন ধরনের খেলাধুলা, সুইমিং করছে, সব কিছুতে কিন্তু একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া দরকার। আর লক্ষ্য করে মানে দেখা যায় যে যত ভালো ভালো অ্যাথলেটসরা আছে সবার কিন্তু একটা টিম থাকে ডায়েটিশিয়ানদের, তো একজন ডায়েটিশিয়ান নয়, টিম থাকে পুরো, যত ভালো ভালো যারা আছে। ইনফ্যাক্ট যারা মডেল আছে বা আমাদের এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা মানুষের যাদেরকে দেখে আমরা ইন্সপায়ার্ড হচ্ছি, তাদের কিন্তু বিনা ডায়েটিশিয়ানে তারা কেউ নেই, বরং তাদের টিম থাকে বিভিন্ন পার্ট দেখার জন্য। শুধু তাই না, পলিটিশিয়ানদের পর্যন্ত আছে, একদম পলিটিশিয়ানরাও কিন্তু ডায়েট চার্ট মেইনটেইন করে। আপনি যা হয় কিছু দিলেই তারা খাবেন না, না না, একদমই না। ভাবতে হবে যারা জিম যাচ্ছে, এই যে পুজোতে এখন সবাই জিমে গিয়ে ভিড় করবে, জিমে গিয়ে ভিড় করবে, প্রচুর এক্সারসাইজ করবে। আমার একটা কথাই বলার, বডি যতটা পারমিট করবে ততটাই এক্সারসাইজ করবে। তোমাকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এক্সারসাইজ করতে হবে না, তোমার বডি 1 ঘন্টা উইথ প্রপার রেস্ট তুমি সেটাই করো। মাসের শেষে গিয়ে তুমি দেখবে ওই 1 ঘন্টার কাজটা প্লাস একটা প্রপার রেস্ট ওয়ার্কআউটের মিডিলে আগে পরে, বা তোমার ওয়ার্কআউটের আগে একটা প্রি ওয়ার্কআউট মিল খেয়ে বাড়ি থেকে যাওয়া, বাড়ি এসে বা ফেরার পথে একটা পোস্ট ওয়ার্কআউট মিল খাওয়া, এই যে একটা হেলদি হ্যাবিটস, এইটা কিন্তু মাসের শেষে অনেক ভালো রেজাল্ট দেবে। তোমার ওয়েট লস হোক, ওয়েট গেইন হোক, মাসেল গেইন হোক, সব কিছু কিন্তু একটা ভালোভাবে হবে। মানে কোনো কিছু, আমি একটা কথাই বলবো, সেটা ডায়েট হোক, যাই হোক, তোমার কাজের জায়গা হোক, তোমার জিম হোক, এক্সট্রিম ওয়েতে কিছু করা যাবে না। ব্যালেন্স করতে শিখতে হবে লাইফে। এক্সট্রিম করে ফেলবে, তখন 2 দিন পরে হাল ছেড়ে দেবে, আর ইচ্ছে করবে না। মনটাকে ঠিক করে রাখতে হবে, মন যাতে সেই কাজটাতে সায় দেয় সেইভাবে ব্যালেন্স করে চলতে হবে। ভালো খাবারও খাবো, খারাপ খাবারও খাবো, ঘুরতেও যাব, জিমেও যাব, সব কিছু করবো, কিন্তু টাইমিংটা বুঝতে হবে, কতটা কি করব সেটা বুঝতে হবে, আর ব্যালেন্স করে চলতে হবে, তাহলে খুব একটা প্রবলেম হবে না। এই জন্যই আমি অলওয়েজ প্রেফার করি যে মানুষ আগে একটা হেলদি ব্যালেন্স ডায়েটের দিকে যাক, মানে যেখানে সব কিছু আছে, ভালো খাবারও আছে, খারাপ খাবারও আছে। তারপরে যদি তার কন্ডিশন ওয়াইজ মনে হয় যে তাকে একটা ইন্টারমিটেন্ট ফাস্টিং এর একটা পাঞ্চ দিতে হবে, অনেকে ভাবে শুধু একটাই ডায়েট হয়, এমন নয়।
একটা ব্যালেন্স ডায়েট থাকছে, তার সাথে একটু লিকুইড ডায়েটের পাঞ্চ থাকে, একটু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং থাকলো। তো এই জিনিসগুলো, বিভিন্ন রকমের ডায়েট আছে, হাজার একটা ডায়েটের নাম আছে, তার কাজ আলাদা। এই অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েটের একটা খুব এখন চল হয়েছে, মানে বডিতে ইনফ্লামেশন বা বডি হয়তো সোয়েলিং হয়েছে, তো সেইটাকে যত কমানো যায় ধীরে ধীরে মানুষ মানে শ্রিঙ্ক করতে থাকে বা ওয়েটটা লস হতে থাকে। তো সবকিছু একটা পাঞ্চ করে দিতে হয়, ওই যে কোনো একটা দিলে হয় না। যে কোনো একটা দিলেও সেটা পার্টিকুলার হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ দেওয়া হচ্ছে, তারপরে আবার ভিজিট করতে হয়। তো এই জিনিসগুলো খুবই কমপ্লিকেটেড ব্যাপার। তো সেই জন্য একবার বুঝে নিতে পারলে আমার মনে হয় না মানুষের অসুবিধা হবে। অনেক কথা আলোচনা হলো, কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, মাতব্বরিটা করার দরকার নেই। গুগল দেখে, গুগল বাবারকে সামনে রেখে আপনি ডায়েটিশিয়ান হন এটা নয়, কারণ ডায়েটিশিয়ান একটা শিক্ষা, তার জন্য অনেকটা পড়াশোনা করতে হয় এবং বেশ ভারী ভারী শব্দ পড়তে হয়, ভারী ভারী সাবজেক্ট পড়তে হয়। যে পড়াটা আপনি ক্লাস 8-9 একবার পড়েছিলেন, হয়তো কেমিস্ট্রি হয়তো ছিল 8-9 10 বোধহয় না, কিন্তু কিন্তু না, সেটা যদি সায়েন্স নেয় তাহলে 11-12 একদম, কিন্তু 1-2 বছরে কেমিস্ট্রিতে আপনার কিন্তু দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা হয়েছে একদম। ফলে আপনি কিন্তু একজন ডায়েটিশিয়ান হতে গেলে, প্রপার ডায়েটিশিয়ান হতে গেলে তাকে কেমিস্ট্রিটা জানতে হয়, তাকে পুষ্টিবিদ সম্পর্কে যা পড়তে, আপনার শরীর সম্পর্কে সবটা জানতে হবে একদম। ফলে আপনি কিছু না জেনেই নেটে দেখেই আপনি ডায়েটিশিয়ান হবেন, তো আপনার তো ছাল বাকল উঠবেই, এটা নিয়ে কোনো ভাবনা নেই, এটা নিয়ে চিন্তার কিচ্ছু নেই, দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা। আচ্ছা, এবার আবার আসি পুজোতে। দেখো, পুজো প্রেম, যদিও এটা একটা বড় বিষয়, আর প্রেমের ক্ষেত্রে সুন্দর মুখের জয় সর্বত্রই হয়। একটু যদি মেয়ে হয় তাহলে সে একটু ফর্সা হবে না, একটু ঝকঝকে তত্ত্ব হবে না, তার কি বলা হয়, চুল একেবারে অনেকটা বড় কালো কুচকুচি চুল হবে না, তাহলে কেমন হয়? বলে বেশ একটা বাঙালিওনা ব্যাপার। আমি তাকে অষ্টমীর দিন সে একটা শাড়ি পরবে, ছোট্ট একটা টিপ, একটু কাজল, ব্যাস। হ্যাঁ, আর যদি ছেলে হয় তাহলে মোটামুটি ফর্সা না হোক, উজ্জ্বল শ্যামবর্ণ, গৌর বর্ণ, তো প্রথম পছন্দ, না হলে উজ্জ্বল শ্যামবর্ণ, কালো হোক কিন্তু চকচকে থাকে যেন, কৃষ্ণ রং, আমরা তখন বলি কৃষ্ণ বর্ণ, একদম কালো নয় কিন্তু কৃষ্ণ বর্ণ, চকচকে ব্যাপারটা থাকতে হবে কালোর ভেতরে। আচ্ছা, তোমার এই ডায়েট করে এটা কি সম্ভব? কিংবা আমার সুন্দর চুল, আমার চুল নেই, আমার যদি মনে হয় আমার ক্লাস 9 থেকে চুল পড়ে গেছে, আমি ক্লাস 9 এর আগে যদি ও তখন ডায়েটিশিয়ান হতো, তাহলে বোধহয় আমার চুলটা পড়তো না, কি এটা হতে পারতো কি? সামহাউ কিছু একটা হতে পারতো, যদি না আলাদা কোনো সিরিয়াস কোনো ইস্যু না থাকে, যদি তাহলে হয়তো গিয়ে বলতাম যে ম্যাম আমাকে একটু করুন। যাই হোক, তো এবার সবার আগে আসি যে আমরা ডায়েট করে 1 মাসের মধ্যে আমাদের স্কিন বা হেয়ার ফল বা চুলের কতটা যত্ন আমরা নিতে পারবো? একদম, আমরা নিতে পারি। সবার আগে বলি যে নিজের চুলটাকে বা স্কিনটাকে ঠিকঠাক ভাবে ক্লিন করা, ময়শ্চারাইজিং করা, শ্যাম্পু করা, অয়েলিং করা হেয়ারে, তো এই জিনিসগুলো মাস্ট। যে যেভাবে করতে পারো করো, নিজেদের পছন্দের যে ব্র্যান্ড রয়েছে, যে ব্র্যান্ডে তোমাদের স্যুট হয়ে গেছে স্কিন বা হেয়ার, সেই জিনিসগুলো ইউজ করো, একটু এদিক ওদিক যাওয়ার দরকার নেই। নেক্সট আসি ডায়েটে। সেখানে ওই যে বললাম যে একটা হেলদি ব্যালেন্স ডায়েট ফলো করা, তার সাথে কিছু কিছু জিনিস যেগুলো বুস্ট আপ করতে পারে। শুরুতেই বলা যে গুড কোয়ালিটি ফ্যাট, আমাদের আমন্ড রয়েছে, ওয়ালনাট রয়েছে, একটু সিডস, ফ্ল্যাক্স সিড যেটা খুব ভালো কাজে দেয়, এই জিনিসগুলোকে রাখা ডায়েটের মধ্যে। তারপরে আমাদের ভিটামিন সি রিচ খাবার, মানে আমাদের বেরিজ রয়েছে, আমাদের মৌসম্বি রয়েছে, আমলকি রয়েছে। আমলকি কিন্তু সবাই জানে যে খুব ভালো চুলের জন্য, তারপরে ফেসের জন্য খুব ভালো। আমি ছোট্ট করে একটু ঢুকি তোমার ভিটামিন সি নিয়ে। আচ্ছা, কেউ কেউ বলে থাকে, কোথাও কোথাও দেখে থাকি যে আমরা তেঁতুলটাকে এড়িয়ে চলি। আসলে তেঁতুল কতটা ভিটামিন সি সমৃদ্ধ? তেঁতুলটা আমরা রাখতে পারি, অসুবিধার কিছু নেই, কিন্তু তেঁতুলে অনেকেরই দেখা যায় যে অনেক সময় ওই অ্যাসিডিটির টেন্ডেন্সিটা আসছে বা অনেকের স্যুট করছে না বডিতে। আর তেঁতুলটা আলটিমেটলি হয় আমাদেরকে ডালের মধ্যে দিয়ে খেতে হবে, আদারওয়াইজ আমাদের হয়তো কিছু একটা চাটনি বানিয়ে খেতে হবে। কিন্তু বাকি জিনিসগুলো মানে ইজিলি অ্যাভেলেবেল, প্লাস আমরা যে কোনো ভাবে কনজিউম করতে পারছি। ফলটা যখন আমরা নর্মালি খেয়ে নিতে পারছি,
বা ধরো লঙ্কা রয়েছে, সেটাও আমরা খাবারের মধ্যে চলে যাচ্ছে, আমরা চিবিয়ে খেতে পাচ্ছি, অনেকেই খায় সেটা। তো এইভাবে জিনিসগুলোকে রাখা যেতে পারে। মানে তেঁতুলকে আমরা বাদ না দিলেও হয় না, অসুবিধা নেই। মানে খুব রিজনেবল প্রাইসে ভিটামিন সি এর একটি সমৃদ্ধ জায়গা তেঁতুল রাখা যেতেই পারে। সব থেকে ভালো হচ্ছে যে ভিটামিন সি যেটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের লঙ্কায় আছে, আমাদের পেয়ারায় আছে। এর মধ্যে আর একটা বলে দিই, পেয়ারা কিন্তু হার্ট হেলথের জন্য খুবই ভালো, তো ওইটা একটা আছে। আর সব থেকে ভালো আমাদের পাতিলেবু, রেগুলার আমরা খাচ্ছি, পাতিলেবু, মৌসুমী লেবু, এগুলো রাখা যেতেই পারে। গন্ধরাজ বা মানে লেবু, যে কোনো লেবু, হ্যাঁ যে কোনো লেবু। বেরিজ রয়েছে, হ্যাঁ একদম, সাইট্রাস ফ্রুট যেগুলো, বেরিজ রয়েছে, ক্র্যানবেরি রয়েছে, ব্লুবেরি রয়েছে, আমরা সেগুলোকে রাখতে পারি, এগুলো রিজনেবল প্রাইস, মানে একটু হাই রেটেড, তো ওগুলো রাখা যেতে পারে। তারই সাথে টক দই, যেটা কিন্তু আমাদের গাট হেলথ বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব ভালো। ওই যে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে পেট পরিষ্কার থাকলে মুখ পরিষ্কার থাকবে, তোমার সবকিছু ভালো থাকবে, এটা কিন্তু খুব দামি কথা। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যদি ভালো থাকে, আমাদের যাবতীয় রোগ যত যা আছে, শারীরিক সমস্যা যা আছে, অনেক কম হতে থাকবে ধীরে ধীরে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার সাথে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে সারাদিন, হাইড্রেটেড রাখাটা খুব দরকার। মোটামুটি কতটা জল খাওয়া প্রয়োজন এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো সেখানে দাঁড়িয়ে আমি যদি বলি, ধরো 2 থেকে 2.5 লিটার বা অনেক সময় 3-3.5 লিটারও ঠিক আছে, সেটা শরীরের উপর ডিপেন্ড করছে, তার কি কি প্রবলেম আছে না আছে সেটার উপরে ডিপেন্ড করছে। সেই জলটা কিন্তু তোমার তরকারির মধ্যে যে জলটা রয়েছে, তুমি স্যুপ খাচ্ছো বা চা খাচ্ছো, সবকিছুর জল মিলিয়ে, সবটা মিলিয়ে ওই কোয়ান্টিটিটা ধরতে হবে। তো এই জিনিসটা দরকার। আবার কেউ জল বেশি খেতে হবে বলতে সে 4 লিটার 5 লিটার করে খেয়ে ফেলছে, অনেকে 7-8 লিটারও খায়, আমি এমন পেশেন্টও পেয়েছি। কিন্তু অতিরিক্ত জল খাওয়াটাও কিন্তু ভালো নয়, যে বলেছিলাম ভালো জিনিস অতিরিক্ত দরকার নেই, পরিমাণের অতিরিক্ত দরকার নেই। তো এই জিনিসটা খুব দরকার। এছাড়াও যেটা রাখা যেতে পারে, যে আমাদের সবার কাছে বিট, গাজর এগুলো অ্যাভেলেবেল আছে, তো এই একদম ওই জিনিসটা আমরা যেটা করতে পারি, অনেকে কি করে সেটা জুস বানিয়ে খায়, দেখতে খুব সুন্দর লাগে, ইনস্টাগ্রামেবল লাগে, সুন্দর সুন্দর ছবি তোলা যায়, রিলস করা যায় একদম। কিন্তু ওই জায়গাটাতে ওর কি করে মানুষ ছেঁকে নেয়। আমি বলবো না ছেঁকে ওই পাল্পটাও খাওয়া, ওটার মধ্যে ফাইবার রয়েছে, ওইটা সমেত খেলে আরো বেশি কাজে দেবে শরীরে। তো এই জিনিসগুলো আমরা রাখতেই পারি, কোনো অসুবিধা নেই। গুড কোয়ালিটি প্রোটিন, যাদের বডিতে ডিম ভালো স্যুট করে তারা ডিম রাখতে পারো, সেটা পোচ রাখতে পারো বা বয়েলড এগ রাখতে পারো। আদারওয়াইজ নর্মাল ডেইলি লাইফে মাছটা খুব ভালো সোর্স, সবার বাড়িতেই মোটামুটি মাছ হয়, বাঙালি বাড়িতে, তো মাছটা রাখা যেতেই পারে। তো গুড কোয়ালিটি ফ্যাট দরকার, প্রোটিনও দরকার, ফাইবার বা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি রাখলাম, এই জিনিসগুলোও দরকার। তার সাথে একটু ইয়োগাট রাখা, মানে আমাদের গাট হেলথটাকে ইমপ্রুভ করা, তো এই জিনিসগুলো আমরা রাখতে পারি। আর তার সাথে ওই যে যারা দেখছো যে একটু জিরা ওয়াটার খেতে হবে, গ্যাস, অ্যাসিডিটি এগুলো কম হতে থাকবে, ব্লোটিং গুলো কম হবে, ওটা রাখা যেতে পারে সকালবেলা বা রাত্রিবেলা, রাখা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। বা যারা ভাবছে মৌরি রাখবে, তো মৌরিও রাখা যেতে পারে, তো সেটাও সকালবেলা বা রাতের জন্য সুইটেবল। সকালবেলা কেউ আমরা আদা চা খাই, বা ছাতুর ভেতরে আদা দিয়ে একটু গোলমরিচ, হ্যাঁ একদম, এগুলো কি কতটা? ছাতুর ভেতরে আমি অলওয়েজ বলি আমার পেশেন্টদেরকে যে গোলমরিচের গুঁড়ো মিক্স করো একটু, ওর মধ্যে একটু লেবুর রস দাও, তাহলে লেবুর রস বা ভিটামিন সি কি হয়, আয়রন রিচ ফুড বা প্রোটিন রিচ ফুডের অ্যাবজর্পশন বেটার করে বডিতে। তা ওই যে কথায় আছে না, খাচ্ছে তবু গায়ে লাগছে না, তো অ্যাবজর্পশনটা যদি না হয়, এত টাকা খরচা করে খেয়ে তো আর লাভ হলো না। সেই জন্য অলওয়েজ বলা হয় যে আয়রন বা প্রোটিন রিচ খাবার খাচ্ছ খাও, বাট তোমাকে ভিটামিন সিও বডিতে ইনক্লুড করতে হবে। মানে আমরা একটা গাছ লাগালাম, সুন্দর গাছ, বাজার থেকে আমরা গোলাপ চারা আনি শীতের সময়, প্রতি অন্তত লাখ লাখ বিক্রি হয়, 1000-1000 বাঁচে না 1 লাখে। তার কারণ আমরা কিনে আনি, এনে তারপরে সার দিই, কিনে এনে আমরা তারপরে প্রচুর সার দিই, রোজ প্রচুর এক গাদা করে জল দিই, অনেক বেশি করে সব দিয়ে, তারপরে গাছটা আস্তে আস্তে। আমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, আমাদের ক্ষেত্রেও ঠিক গাছের মতনই মাপে মাপে চলুন, সবটা মাপে প্রয়োজন আছে, এবং মাপে যদি মেপে মেপে চলা যায়, তাহলে গাছ যেমন সুন্দর ফুল ফলে ভরে ওঠে, আমাদের শরীরও তাই তেমন ভরে উঠবে। একদম। আর একটু ছোট্ট বলি, পুজো আসছে তো, এবার পুজোর মধ্যে রাত জাগতে হবে। হ্যাঁ, মোটামুটি আমরা চুল আর স্কিন পেয়ে গেছি দর্শক। একদম। আরো যদি জানতে হয়, আবারও বলছি, আবার জানতে হলে কিন্তু ওকে একটু ফোন, একদম ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইলো, একদম নির্দ্বিধায় ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, ফোন করতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করুন, ও আপনাকে উত্তর দিয়ে দেবে। তো এবারে এই যে পুজো, একটু রাত জাগতে হবে, খাওয়া দাওয়া করতে হবে,
এই সময় আমাদের একটু অন্যদিকে যাব, এই সময় আমাদের বাংলার একটি বিশেষ দোকানের লাইন দিয়ে মানুষ কিনতে থাকে, কারণ ষষ্ঠী সপ্তমী থেকে বন্ধ হয়ে যাবে দোকান একদম। এবং বলা হয় যে রাত্রেবেলা যদি একটুখানি করে ড্রিঙ্কস না করা যায়, এবং বিশেষ ব্র্যান্ড এক একজনের যা যা পছন্দ, আসলে এটা আমাদের কতটা শরীর ফ্রেন্ডলি, বডি ফ্রেন্ডলি কতটা? এইবার এটা যেটা বলার সেটা হচ্ছে যে আমরা রাখতে পারি, এখানেও কোয়ান্টিটির ব্যাপার আসছে। তার বডি কি কন্ডিশনে আছে, তার কোনো সমস্যা আছে কিনা আলাদা, সেই সব কিছুকে মাথায় রেখে সেখানে এটা প্রেসক্রাইব করা যায়। কারণ পুজো বছরে একবারই আসে, মানুষ ভাবে যে সেটাকে এনজয় করব, সবারই কিছু না কিছু থাকে, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে, পার্টনারদের সাথে কিছু না কিছু প্ল্যান থাকে। তো সেখানে দাঁড়িয়ে সেখানেও কোয়ান্টিটিটা মেনটেন করে খাওয়া, যে যে ব্র্যান্ডেরই খাচ্ছে না কেন সেটা তার পার্সোনাল চয়েস, বাট কোয়ান্টিটিটা মেনটেন করে খাওয়া। আর এই যে যে খাওয়া হচ্ছে, মানে বডিতে টক্সিনস যাচ্ছে বা নোংরা যাচ্ছে, তো সেটাকে আবার বের করার প্রসিডিওরটাও আছে। সেই জন্য পুজোর ওই 4-5 দিন যত ইচ্ছা উল্টো পাল্টা করে নেওয়া বা মেনে একটু উল্টো পাল্টা করা, তারপরে কিন্তু বডিকে আবার ডিটক্স করতে হবে। এটা গেল, ধরো ওটা খেলাম। কেউ বলে থাকেন যে প্রত্যেক দিন যদি আমি একটু বাংলায় বলি, এক প্যাক করে খেলে নাকি শরীর ভালো থাকে। কি বলে তোমার ডায়েটিশিয়ান? না, আমি সেটা কাউকে রেকমেন্ড করি না, ঠিক আছে? কারণ এটা আলটিমেটলি গিয়ে এক প্যাকই করে যদি খাওয়া হয়, সেটা পরে গিয়ে হয়তো তার ফ্যামিলি কোনো হিস্ট্রি রয়েছে বা আদার্স কোনো শারীরিক সমস্যা আছে, সেটা আলটিমেটলি গিয়ে তার লিভারকে ড্যামেজ করে দিতে পারে। এই ভুলটা করা না করাটাই সঠিক। একদম। এবার পুজোয় ধরো নতুন বন্ধু বা বান্ধবী হয়েছে, একটু ভালো বন্ধু তো খেতেই হবে। প্রথমত হচ্ছে একটি প্রথম দিন একটু ভালো রেস্টুরেন্টে যেতেই হবে, না খেলে হবে না। আর পুজোয় স্ট্রিট ফুড না খেলে পুজোটা ঠিক জমে না। একটু বিরিয়ানি চাই, ভালো দোকানের বিরিয়ানি আর ফুটপাতে বিরিয়ানি একই পুজোর কদিন, একই কোয়ালিটি মেইনটেইন করে তারা। একটু মোমো খেতে হবে, একটু বিভিন্ন, তারপর আরো অনেক কিছু আছে, হ্যাঁ, তো এগুলি খেতে হবে। তুমি কতটা সাজেশন করছো যে এগুলি খাওয়াটা? হ্যাঁ, আমি তো বলবো অবশ্যই খাও, কারণ পুজোটা তো বছরে একবারই আসে। কিন্তু সেখানেও এই যে যারা পুজোর এই কয়দিন রাত জাগবে বা ঘুরতে বেরোবে, সবার আগে যেটা বলার যে নিজেকে হাইড্রেটেড রাখা, জলটাকে সাথে করে ক্যারি করা, বা জল শেষ হয়ে গেলে জল রিফিল করা, কিনে নেয়া, বাট জলটা খেতে থাকা। আমরা কি করি, একটু যে এত ঘেমে যাচ্ছি বা এত হাঁটাচলা করছি, সেখানে দাঁড়িয়ে আমরা সবসময় আমাদের ঝোঁক যায় যে চলো কোল্ড ড্রিঙ্কস খাবো, একদম কার্বোনেটেড বেভারেজ গুলো খাবো। তো ওই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করো। খাবো না বলছি না, একদিন খাই বা এক সিপ 2 সিপ করে খাচ্ছি সবাই মিলে। ওই 2 লিটারের একটা বোতল নিয়ে ঘোরার প্রয়োজনটা নেই। না, মনে উঠলো একটু খেয়ে নিলাম, এটা দরকার নেই। মানে জল খেতে বলেছে, আমি জল খেলাম না, আমি এটা খেলাম। কিন্তু কেউ আবার তার বদলে বিয়ার খাচ্ছে, এটা নয়। একদম ওটা করা যাবে না। হাইড্রেটেড রাখতে হবে, তাহলে কি হবে, সুষ্ঠুভাবে ঠাকুরটাও দেখা যাবে, আড্ডাও দেওয়া যাবে, সবকিছুই হবে। আর এবার যদি আসি খাবারে, খাবার ওই পুজোর কয়দিন এক একজনের এক এক রকমের খাবার পছন্দ হয়, তো অবশ্যই খাও, কিন্তু সেখানে ওই যে আমি বলছি কোয়ান্টিটিটা মেনটেন করে খাও। পুজোর সময় কি হয়, কেউ একা ঘোরে না, হয় 2 জন থাকবে, না হলে 4-5 জন থাকবে, না হলে ফুল ফ্যামিলি থাকবে। তো সেখানে ডিফারেন্ট রেসিপি যদি আমরা অর্ডার করি, সেম রেসিপি অনেকটা অর্ডার না করে ডিফারেন্ট রেসিপি অর্ডার করলাম, তাহলে সবাই মিলে যে সেটা যখন ভাগ করে বা শেয়ার করে খাচ্ছি, প্রত্যেকটা মানুষের কিন্তু সেখানে পোর্শন সাইজ মেনটেন হয়ে যাচ্ছে, শুধু আপনার একা বা আমার একা নয়। তো সবার পোর্শন সাইজ মেনটেন হচ্ছে, মানে সবারই কিন্তু একটা হেলদি প্যাটার্নে চলছে। একজনের থ্রুতে কিন্তু বাকি সবার একটা হেলদি প্যাটার্ন আসলো, তো সেটা দরকার। একদম সবাই মিলে সবটা হলো, সবটা খেলাম। দেখা গেল সেম জিনিস বেশি অর্ডার করা হয়ে গেছে, ভালো আসেনি বা টেস্টটা পার্সোনালি আমার ভালো লাগছে না, কিন্তু টাকা দিয়ে কেনা হয়েছে বলে জোর করে খেতে হচ্ছে বা নষ্ট হচ্ছে, সেটাও তো নষ্ট হচ্ছে। একদম সেটাই নষ্ট হচ্ছে, ক্ষতি করছে। একদম হয়তো চোখে দেখানো 500 টাকা বাঁচিয়েছি বা 2000 বেঁচেছে, কিন্তু শরীরের ক্ষতি অনেক বেশি। মন ভালো লাগছে না, তাও খেতে হচ্ছে। আমি বলবো যে ডিপ ফ্রাইড যে খাবারগুলো আছে তার কোয়ান্টিটিটাকে কমানো, কাবাব জাতীয় জিনিস যেগুলো আছে বা স্টিম ফুড যেগুলো আছে সেগুলোকে রাখা, অসুবিধা নেই। বিরিয়ানি খাওয়া যেতেই পারে, ওই যে শুরুতে বলেছিলাম একটু কাট করে নেওয়া কোয়ান্টিটিটা, সেটা করা যেতে পারে, অসুবিধার কিছু নেই। বাট মাথায় রাখতে হবে যে আমি পুজোতে ঘুরছি মানে আমাকে একটু রেস্টও করতে হবে। হাঁটাহাঁটি হচ্ছে ঠিক আছে, অনেকটা হাঁটা হয়ে গেছে, পুজোতে হেঁটেই দেখা হয়, আর কলকাতাতে তো নো এন্ট্রি লেগে যায়, তারপরে গিয়ে রাতের দিকে আবার একটু খোলে, তো সেই জন্য রেস্টও করতে হবে, দরকার হলে একটু বসে নেওয়া,
একটু একটু বসে নেওয়া বা মিডিলে মিডিলে একটু গ্যাপ নেওয়া, কোনো একটা পান্ডালে বসে নেওয়া, বা হচ্ছে যে মিডিলে আবার একটু রেস্টুরেন্টে গেলাম, বা একটু কোথাও ভালো কিছু চপ পাওয়া যাচ্ছে বা বড়া পাওয়া যাচ্ছে, ডালের বড়া, ওই জিনিসগুলো একটু খাওয়া, একটু দাঁড়িয়ে যাওয়া, বসতে পারলে একটু বসে যাওয়া, এইভাবে করতে হবে। টানা একবারে হাঁটারও দরকার নেই বা প্রচুর একবারে খাওয়ারও দরকার নেই, মানে বডি ফুল করে বা পেট ফুল করে খাওয়ার দরকার নেই। এই যে তুমি 5টা প্যান্ডেল দেখলে, তখন অলরেডি খিদে পেয়ে যাবে, তখন আবার একটু খেলাম, আবার কয়েকটা দেখলাম, আবার কিছু খেতে ইচ্ছা করছে। এমন নয় যে একই জায়গাতে গিয়ে প্রচুর খেতে হবে, তারপরে বডি ছেড়ে দেবে, তারপরে আর ইচ্ছেই করবে না পুজো দেখতে, যেটা হয়। তো সেই জন্য অল্প অল্প করে ঘুরবো, অল্প অল্প করে খাবো, মানে ক্যালোরিও বার্ন হচ্ছে, আবার ক্যালোরি ইনটেকও হচ্ছে, ওইটা বেটার। আর অবশ্যই ড্রিঙ্ক করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে বেভারেজও নিতে পারো, কার্বোনেটেড বা কোল্ড ড্রিঙ্কস আমরা যেগুলো খেয়ে থাকি, কিন্তু সেখানেও কোয়ান্টিটিটা মেনটেন করে। আমি প্রেফার করবো বা সবার জন্য এটাই বলবো, রেগুলার বেসিসে দরকার নেই, বা রেগুলার বেসিসে যদি ওই কয়দিন হয়ও, কোয়ান্টিটিটা খুব লিমিটেড রাখা, ব্যাস এটাই, আর কিচ্ছু না। আর ওই কয়দিন অনিয়ম হবে, কিছু করার নেই। তারপরে আবার বডিকে হিল করতে হবে বা তাকে সুস্থ করে তুলতে হবে, তখন আবার সুন্দর করে নিজের মধ্যে ডায়েটটাকে মেনটেন করা, একটু এক্সারসাইজ করা, প্রপার ওয়েতে রেস্ট করা, তখন আবার বডি ধীরে ধীরে হিল হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা অন্তিম পর্বে চলে এসেছি, এবং অন্তিম পর্বে একটা জিনিস পরিষ্কার হয়েছে ওর, সেটা হচ্ছে তো বিরিয়ানি খান, অসুবিধা নেই, একদম ফাস্ট ফুড খান, সমস্যা নেই, কিন্তু আপনি যাই খান না কেন, আপনাকে একটা লিমিটের মধ্যে থাকতে হবে, পরিমাণটা ঠিক করতে হবে, একগাদা করে নয়, পেয়েছি আর খেয়েছি এটা নয়, অল্প খান, শরীরকে ব্যস্ত রাখুন, এক্সারসাইজ করুন, সকালে উঠুন, পর্যাপ্ত একটা মোটামুটি কতক্ষণ ঘুমানোর প্রয়োজন হয় একটা মানুষ? মোটামুটি 7 ঘন্টা, 7.5 ঘন্টা, 8 ঘন্টাও যেতে পারে, যদি সেই মানুষটার হেভি কাজ করতে হচ্ছে বা ওয়ার্কআউট বেশি হয়ে যাচ্ছে, তো 8 ঘন্টা অবধি ঠিক আছে। এই টাইমটা আপনারা নিশ্চিন্তে ঘুমান, আপনার শরীরের প্রয়োজনীয় জল খান, ভিটামিন সিটা খান, এরপরে আর যা যা আপনার প্রয়োজন হয়, আবারও বলবো যে অবশ্য করেই অস্মিতাকে ফোন করুন, ওর নাম্বার দেওয়া রইল স্ক্রিনে, একবার কথা বলুন, আপনার শরীর কি চাইছে সেটা জানুন ওর কাছে, আপনার সুবিধা অসুবিধাগুলো ওর সঙ্গে শেয়ার করুন। পুজো কি করছো? লাস্ট প্রশ্ন। পুজোতে সবাই ঘুরতে যাবে, আমি ভাবছি এবছরও ঘুরতে যাব, লাস্ট 2 বছর ধরে ঘোরা হয়নি ঠিক করে, 2-1 দিন একটু বেরোবো, ফ্যামিলির সাথেই থাকবো। তবে এখনো শপিং হয়ে ওঠেনি, কাজের চাপে, পেশেন্টদেরকে সুস্থ করতে করতে শপিং নিজের এখনো হয়ে ওঠেনি। আসলে অন্যের প্রেমে সহযোগিতা করতে করতে একদম নিজের আর হচ্ছে না। যাক, সারা পুজোটাই আমরা প্রেম প্রেম করে গেলাম। আসলে প্রেম শব্দের অর্থ নিজেকে ভালোবাসা সবার আগে, একদম নিজের সাথে প্রেম করো। প্রেম মানেই আরেকটি অপোজিট লিঙ্গের একটি চরিত্র সামনে নয়। রাধিকা কৃষ্ণের প্রয়োজন, মনে রাখতে হবে রাধিকা সেও কিন্তু কৃষ্ণেরই দেহ সম্ভূত, তার দেহ থেকেই তৈরি করেছিলেন তাকে। তাই তোমার শরীরকে আগে ভালোবাসো, প্রেম করো তোমার শরীরের সাথে, একদম। তাহলে শরীরকে যদি ভালোবাসতে পারেন, পৃথিবীর সবকে আপনি ভালোবাসবেন। তাই নিজের শরীরকে আগে ভালোবাসুন আর ভালো থাকুন। একদম। আর একটা কথা বলি, আপনিও আসতে পারেন আমাদের সঙ্গে গল্প করতে, কোনো সমস্যা নেই। আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হন, যে কোনো বিষয়ে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যে কোনো বিষয়ে আপনি বলতে ভালোবাসেন, গল্প করতে ভালোবাসেন, আসুন না, আপনার গল্প আমরা শুনবো, শোনাবো আমাদের দর্শকদের। তাহলে বন্ধু, অপেক্ষা রইলাম। আবারও মনে করিয়ে দিই, ডায়েটিশিয়ান, বিশিষ্ট পুষ্টিবিদ অস্মিতা বিশ্বাসের মোবাইল নাম্বার দেওয়া রইল। আপনার শরীরের কোনো সমস্যা, কিভাবে ডায়েট চার্ট করবেন, সমস্তটা কিন্তু ওকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখুন, ও উত্তর আপনাকে দিয়ে দেবে। কথা বলুন, তারপর কবে দেখা করতে যাবেন না যাবেন সেটা পরের কথা, কি তাই তো? একদম। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।